তুমি তো জানোই না তুলির সাথে কি হয়েছিল। তুলি একটা ছেলের সাথে রিলেশনে থাকা অবস্থায় ছেলেটাকে পটিয়ে নেশা অবস্থায় ওর বাড়িতে লিখে নেয়। পরে সে ছেলেটার সাথে রিলেশন নষ্ট করে দেয় সামান্য কারণে। তারপর গোপনে সে বাড়িটা বিক্রি করে দেয়। ছেলেটা ছিল বাবা মায়ের একমাত্র সন্তান। বুড়ো বয়সে ওর বাবা মা বাড়ি ছাড়া হয়ে একটা ফ্ল্যাটে ওঠে। পরে ছেলেটা ওকে ধরলে জানতে পারে কিভাবে কি করে ওর কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে। সেই ছেলে ওর ব্যাপারে সব খোঁজ নিয়ে জানতে পারে ওর চরিত্র কেমন। এর চরিত্র সম্পর্কে ওর বাবা মাকে বললে তারা সেই ছেলেকে মেরে বাড়ি থেকে বের করে দেয়। ছেলেটা সুস্থ হলে সুযোগের অপেক্ষায় থাকে। কয়েক মাস আগে ওর মুখটা কারা জানি অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেয়। ওর বাবা কেস করলে ছেলেটাকে ধরে। ছেলেটা সব অস্বীকার করে। পরে পুলিশকে এর সাথে হওয়া অন্যায়ের কথা সব বলল। পুলিশ সব কিছুর খোঁজ নিয়ে জানতে পারে সব সত্য। এলাকার মানুষ ওদের প্রতি অনেক ক্ষোভ ছিল, তাই সবাই মিলে ওদের অনেক চাপ দেয় এলাকা ছাড়ার। ওর ভাই বাবা বোনের কুকীর্তির কারণে ওদেরকে বাড়ি থেকে বের করে দেয়। কিছুদিন আগেই ওর বাবা একটা ডিলের জন্য কিছু কাগজে সাইন করায়। তখন নাকি তার নিজের সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেয়। ওরা ওর ভাইকে বেশি দাম দিত না। বাবির সাথেও নাকি অনেক খারাপ ব্যবহার করত। তাই ওর ভাই সুযোগের খুঁজত কিভাবে ওদেরকে পথে বসানো যায়। ওর মায়ের কারণে ওর ভাবির নাকি বাচ্চাটা জন্ম নিতেই মারা যায়। সেজন্য ওর ভাই অনেক রেগেছিল। তাই তো মা বাবা বোনকে রাস্তায় বের করতে একটুও খারাপ লাগেনি। বরং বলেছে প্রতি মাসে তোমাদের থাকা খাওয়ার জন্য 20,000 টাকা দিব, কিন্তু এই বাড়িতে রাখবো না। দেখা যাবে তোমরা সুযোগ পেলে আমার বউকে মেরে ফেলবে। এরপর এমন অনেক ছেলে বের হয়েছে যাদের সাথে সম্পর্ক করে টাকা পয়সা খেয়েছে। পোড়া মুখ নিয়ে একটা রুমে নিজেকে বন্দি করে রাখে। ওর বাবা এখন একটা দোকানে কাজ করে আর ছেলে দেওয়া টাকাতে খুব কষ্টে জীবনযাপন করছে। তার উপরে তুলির ওষুধ এই টাকা থেকে আনতে হয়। ওদের দেখলে এখন অনেক মায়া লাগে, কিন্তু যখন ওদের কাজের কথা মনে পড়ে তখন কেউ আর ফিরেও তাকায় না। কিছুদিন আগে ওর বাবা স্ট্রোক করে বিছানায় পড়ে যায়। তবু ওর ভাই ওদেরকে বাড়িতে নেয়নি। টাকার পরিমাণ বাড়িয়ে দেয়, তবুও তাদেরকে ওর বউয়ের সামনে নিবে না। বাচ্চাটা মরার পরে ওর বউ মানসিকভাবে অসুস্থ। এখন নাকি আবারও প্রেগনেন্ট, তাই বলেও তার মাকে বাড়ির সীমানায় নিবে না। ওই দিন নাকি জ্যোতিকে কল করে কিছু টাকা চেয়েছিল তুলির মা। জ্যোতির নিজেরই করুণ অবস্থা, তাই ও কোথা থেকে টাকা দিবে। আমাকে কল করে জায়ানের খবর জানতে চায়। আমি আসলে জায়ানের খবর জানি না। যাওয়ার আগে শুধু এতটুকু বলেছে এখানে থাকলে আমার কারণে ফিতুলের নতুন জীবনের সমস্যা হবে, তাই নিজেকে ওদের কাছ থেকে দূরে নিয়ে গেলাম। আমাদের সবার কাছে ক্ষমা চেয়ে চলে গিয়েছে। এরপরে আর কোনো যোগাযোগ নেই। মাস শেষে নাকি ওর বোনের অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণে টাকা আসে। এদিকে ওর মায়ের কোনো খবর নেই। স্বামী ছেলে মেয়ের কারণে নিজেকে আড়াল করেছে। ফিথু বলছে, ওদের সবার কথা শুনে দুঃখ পেলাম, কিন্তু আমি আসলেই চাইনি ওদের সাথে এমনটা হোক। আমি তো ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ রাখিনি। আমার সন্তানটাকে নিয়ে নীরবে চলে এসেছি। তুমি রাখো, কিন্তু সৃষ্টিকর্তা তিনি সব কাজের হিসাব নিয়েছে। তুলির সকল বুদ্ধিতে জ্যোতি চলত। যখন জায়ান ওকে বিয়ে না করে চলে যায় তখন নাকি তুলি জ্যোতির সাথে অনেক খারাপ ব্যবহার করে। রাজিম পালিয়ে বিদেশে গিয়েছে, ওর খবরও জ্যোতির বাবার লোকেরা নাকি পেয়েছে। দেখা যাবে কয়েকদিন পরে ওকে ধরে এনেছে। আমি ওদের উত্তম জীবনের জন্য দোয়া করি। কখনো ঢাকাতে আসলে আমার বাড়িতে আসবেন। আসবো, যদি না মরি। তোমার ছেলেকে বড় হতে দেখতে আসবো। তোমার ছেলেটা ঠিক তোমার মতোই হয়েছে। মেহেরা বলছে, ফিতুর মতো হলেও ওর চোখ জোড়া জায়ানের মতো হয়েছে। আমি বলেছিলাম ও যেন এখানেই থাকে, ছেলের কাছাকাছি। তারপরেও চলে গেল। ভালোই হয়েছে। দূরে গিয়ে কাছে থাকলে ওর যন্ত্রণা বাড়ত, সাথে ছেলে বড় হতে হতে দেখা যেত হয়তো মা নয়তো বাবার সাথে দূরত্ব বাড়ত, বা এমনও হতো ফিতুলাকে সুখে থাকতে দেখে ওর ভিতরে আবারও ক্ষতি করার ইচ্ছে জাগত। দোয়া করি তোমরা অনেক সুখে শান্তিতে থাকো। আসি ভাইয়া, পৃথিবীটা গোল। আবার হয়তো বা কখনো দেখা হবে। সাদ ভাইকে বলবেন আমার বান্ধবীকে যেন ভালো লাগে। আমি সময় করে ওদের সাথে দেখা করব। হ্যাঁ, ওরা 1 বছর পরে দেশে আসবে, তখন যদি পারো তাহলে এসো। হোটেলে ফিরে ছেলেকে ফ্রেশ করিয়ে বসে। তখন রাবুর রুমেই খাবার অর্ডার করে। ফিথু মৃদুলকে খাওয়ানোর পাশাপাশি রাবুর নিজেরাও খাচ্ছে। ফিথু, তোমার কি মন খারাপ? না মৃদুলের বাবা, আমি শুধু ভাবি সামান্য কারণে তুলির আর জ্যোতির আমার পিছনে হাত ধুয়ে পড়েছিল। প্রথম দিকে আমি ওদের অনেক খারাপ কাজ করতে দেখতাম, কিন্তু কিছুই বলতাম না। যখন ইমোর সাথে ওইসব হলো তখন মেয়েটার মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকা অবস্থায় আর চুপ থাকিনি। স্যারকে প্রমাণসহ সব বলেছি। চাইলে ওদের পড়ালেখা শেষ করে দিতে পারতাম,
কিন্তু তা করিনি। ভেবেছিলাম নিজেদেরকে শুধরে নিবে, কিন্তু ওরা আরও খারাপ হয়েছে। আমি যাওয়ার আগে বড় মার সাথে দেখা করতে যাব, আমাকে নিয়ে যাবে? ঠিক আছে, নিয়ে যাব নে। মিতুল খাওয়ার পরে ঘুমিয়ে পড়ে। পিথু জামা পাল্টে শুতে আসে। রাবু ওকে বুকে টেনে নেয়। কিছুক্ষণ এভাবে থাকার পরে পিথু ওর বুকে নাক ঘষতে থাকে। রাবু, আমাকে একটু ভালোবাসো না? আমি তোমার মাঝে আজ বিলীন হতে চাই। রাবু পিথুর মুখের দিকে তাকিয়ে থেকে গলায় মুখ ডুবিয়ে দেয়। তারপর আদরে আদরে ভরিয়ে দিচ্ছে তার প্রিয়সীকে। পিথু আজ স্বামীর সঙ্গ খুব করে অনুভব করছে। সেই রাতে পিথু দুবার স্বামীর সঙ্গ পেতে মরিয়া হয়ে উঠেছে। আজ ওরা চট্টগ্রামে আসার এখানে আসে। ওকে দেখে সবাই দৌড়ে আসে। পিথু দৌড়ে গিয়ে আশা বেগমকে জড়িয়ে ধরে। আশা পিথুকে দেখে অবাক হয়ে যায়। পিথু, তুই আমাকে খবর না দিয়ে এলি যে? আমি তো তোকে দেখে অবাক হয়ে গেলাম। খবর দিয়ে আসলে কি তোমার এমন হাসি খুশি ভরা মুখটা দেখতে পারতাম? তাই বলে দেখি আমার জামাই নাতিও এসেছে। ফাজি মেয়ে বলে মৃদুলকে কোলে নেয়। মেহরাব তাকে সালাম দিয়ে কৌশল বিনিময় করে। তখনই রাবেয়া আর কাবেরী খবর পেয়ে চটে আসে। কাবেরী বলছে, আমার দাদাভাই আসছে আমার সাথে দেখা করতে। হায় আল্লাহ, আসো ভাই আমার কোলে, বলে মৃদুলকে কোলে নিয়ে কেঁদে দেয়। জান্নাত, মা আমার, তুই আমার নাতিকে দেখাতে নিয়ে এসেছিস, এটাই আমার জীবনের পরম সৌভাগ্য। পিথু রাবেয়া ও কাবেরীকে জড়িয়ে ধরে থাকে কিছুটা সময়। পরে রাবেয়া চলে যায় ওদের খাবারের ব্যবস্থা করতে। দুপুরে সবাই একসাথে বসে খায়। এতিমখানার বাচ্চাগুলো মৃদুলকে কোলে কোলে রাখছে। এ প্রথম মৃদুল কারোর সাথে এভাবে মিশছে। বিকেলে বসে সবাই কথা বলছে। আজ আশা বেগমের অনুরোধে মেহরাব এখানে থাকছে। রাতে মেহরাব সবার জন্য পার্টির আয়োজন করেছে। ওরা অনেক দিন পরে এমন পার্টি দেখতে পারছে। এতিমখানার বাচ্চাদের আজ জন্মদিন, সেই হিসেবে পিথুরও জন্মদিন। মেহরাব বাজারে গিয়ে বড় কেকের অর্ডার দিয়ে আসে। ওরা 7টা বাজে এতিমখানাতে দিয়ে যাবে। এরপর সবার জন্য একটা করে উপহার কিনে এতিমখানাতে ফিরে আসে। এখানে এখন ছোট বড় মিলিয়ে 40 জন বাচ্চা আছে। মার্কেটে যাওয়ার আগে আশা বেগমের কাছে সবার বয়স জেনে লিখে নিয়েছে। সবাইকে একটি করে নতুন জামা দেয়। সবাই খুশি হয়ে রেডি হতে চলে যায়। এরপর যত শিক্ষক, ম্যাডাম, বাচ্চাদের দেখাশোনার লোক ছিল সবার হাতে মৃদুলকে দিয়ে উপহার তুলে দেয়। রাতে কেক আসলে সবাই একসাথে কেক কাটে। খুব আনন্দ করে সবার জন্মদিন পালন করে। ওরা সকালে নাস্তা খেয়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু বাচ্চাদের অনুরোধে দুপুরে খেয়ে রওনা দিবে ঠিক করলো। পিথু বলছে, বড় মা, তুমি সবার সাথে রাগ করে দূরে দূরে সরে আসো। এখন তোমার সন্তানদের তোমার প্রয়োজন, ওদের কাছে ফিরে যাও। আমি আমার সন্তানকে নিয়ে ভালো আছি। যেখান থেকে মন উঠে যায় সেখানে না যাওয়াটাই ভালো। ওদের দেখলে আমি আরও অসুস্থ হয়ে যাব। জীবনের অনেকটা সময় ওদের পিছনে ব্যয় করে ওদের ভালো করতে পারলাম না। এখন তো ওরা ধরা ছোঁয়ার বাহিরে চলে গেছে, তাই থাক না নিজেদের মনের মতো করে। তাছাড়া আমি বা বাঁচব কয়দিন? ততদিন আমার দাদাভাইয়ের সাথে কাটাতে পারলেই আমার শান্তি। মেহরাব বলছে, আন্টি তাহলে চলেন না আপনার দাদাভাইয়ের সাথে? আমাকে আপনার ছেলে মনে করে না হয় থাকলেন। না বাবা, তা হয় না। এখন জান্নাত আমার মেয়ে, আর মায়েরা মেয়ে শ্বশুর বাড়ি যায় না। আপনার জান্নাতকে বাদ দিন, আমাকে ছেলে মনে করে চলেন। পরে মেহরাব তাকে অনেক বুঝিয়েও নিতে পারে না। ঠিক আছে, আমি কিছুদিন গিয়ে থাকবো তোমার ভাই বোনের বিয়ের সময়। তোমাকে কথা দিলাম। এতিমখানার বড় বাচ্চারা হাতের কাজ করে, তাই তো মৃদুল ও মেহরাবের জন্য পাঞ্জাবি, ফিতুলার জন্য কাজ করা 3 পিস বানিয়ে দেয়। ওদের কাজ দেখে মেহরাবের অনেক পছন্দ হয়, তাই তো বাড়ির সবার জন্য ওদের কাছ থেকে 3 পিস, বিছানার চাদর, মাসাসিদের জন্য সুতি কাপড়, বাড়ির ছেলেদের জন্য পাঞ্জাবির অর্ডার করে যায়। ওদের কাজের ধরন মেহরাবের ভালো লাগে। স্থানীয় মার্কেটে ওরা খুব সামান্য লাভে বিক্রি করে, তাই এদের জন্য এবার কিছু করবে। বাড়িতে আসলে সবাই মৃদুলকে জড়িয়ে ধরে রাখে। মৃদুল বাড়িতে এসে খুব খুশি হয়। ওরা ফ্রেশ হয়ে এসে নাস্তা করে সবাইকে নিয়ে ড্রয়িং রুমে বসে। একে একে সবাইকে উপহার তুলে দেয়। বাড়িতে আজ খুশির আমেজ। সকাল থেকে বিভিন্ন রান্নার আয়োজন হচ্ছে। বাড়ির মেয়ের জন্য বাহির থেকে প্রস্তাব এসেছে। ইতি ও রাজিয়া রান্নাবান্নার কোনো কমতি রাখেনি। এরই মাঝে কয়েকদিন আগে গিয়ে হাসমিদ সাহেবের সাথে কথা বলে ইয়াসার তিশার বিয়ে ঠিক করে দেয়। মাহিরাও আসে ওর স্বামীকে নিয়ে। বাড়িতে তিশাদেরও ডাকা হয়। সবার কাজ শেষ করে বসে আছে মেহমানের আশায়। মেহরাবও ইয়াস তাদের আনতে এয়ারপোর্টে যায়। রাশেদ এয়ারপোর্ট থেকে বাহিরে এসে ভাগিনাকে দেখতে পায়। কাছে এসে জড়িয়ে ধরে বলল, চল তোর মাকে একটু চমকে দেই, দেখিস ও আমাকে দেখে কথাই বলতে পারবে না। মেহরাব বলছে, সেটা আর বলতে,
তোমাকে দেখে এমনিতেই কথা বলতে পারবে না। দেখবে এত বছর পরে ভাইকে দেখে কেমন চিৎকার করে কাঁদে। খালামণির কাজে মা অনেক কষ্ট পেয়েছে। সে এতদিনে বুঝতে পারছে তার বোন কতটা স্বার্থপর ছিল। মা খালামণির কথায় পৃথুর সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। সেই দুঃখে পৃথু আমাদের ছেড়ে চলে গিয়েছিল। যদি তুহিন পৃথুর সন্তান না দিত তাহলে ওকে আমি হারিয়ে ফেলতাম। সেদিন তোমাদের ছবি দেখে কাঁদতে কাঁদতে বলছে, দেখো ভাইয়া, বোনকে ভালোবেসে আমি কত বড় ধোঁকা খেলাম। তোর মা আসলে একটু বোকা, যে ওর সামনে কেঁদে কেঁদে একটু কথা বলবে তার কথাই সে বিশ্বাস করে নিবে। সবাইকে নিয়ে বাড়িতে আসে। ইতি ও রাজিয়া জামাইকে বরণ করতে সদর দরজার সামনে আসে। যখন রাশেদ ওর পরিবারের সবাই এসে দরজায় দাঁড়ায় তখন রাজিয়া অবাক হয়ে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। এ মাহিন, আমি মনে হয় স্বপ্ন দেখছি। তা না হলে ভাইয়া আমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থাকবে বিশ্বাসই হয় না। আমাকে একটা চিমটি কাটো তো। আহ, এত জোরে কেউ চিমটি কাটে? তার মানে আমি স্বপ্ন দেখছি না, ভাইয়া আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু ভাইয়া তো আমার সাথে রাগ করেছিল, তাহলে তারা আমার বাড়িতে আসবে কেমন করে? স্বপ্না মানে তার ভাইয়ের বউ বলছে, আমাদের বরণ করো, আমরা ছেলে পক্ষ থেকে এসেছি, বউ নিয়ে তবেই যাব। রাজিয়া অবাক হয়ে বাবির দিকে তাকায়। এদিকে ইতি তাদের বরণ করতে থাকে। পরে রাজিয়াও করে। রাশেদের দুই ছেলে আরবান আর আরফান। আরবানের বউ রাত্রি সবাইকে বরণ করে ভিতরে নিয়ে যায়। ড্রয়িং রুমে বসে আছে তখনই পৃথু সবাই হালকা নাস্তা দিয়ে পরিচিত হয়। রাজিয়া ড্রয়িং রুমের এক কোণায় দাঁড়িয়ে আছে। রাসেল ওর দিকে তাকিয়ে বলল, ওইখানে দাঁড়িয়ে থাকবি, এখানে আয়। ভাইয়া বলে চিৎকার করে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ভাইয়া, নাদিয়া, ওকে বিশ্বাস করে আমি তোমার সাথে সম্পর্ক নষ্ট করেছি। আমি ভাবতাম ও গরিব হয়েছে বলে তুমি ওকে দেখতে পারো না। ও আমাকে বলেছে ওদের ব্যবসায় লোকসান হয়েছে বলে তুমি ওদের কোনো সাহায্য করনি। আমি বোনের ভালোবাসায় এতটাই অন্ধ হয়েছিলাম যে তোমাদের কথায় বিশ্বাস করিনি। তোর কি মনে হয় ও আমাদের ছোট বোন, ওকে আমি দেখব না? ওকে আমি গোপনে অনেক সাহায্য করেছি, টাকা পয়সা দিয়ে। কিন্তু যেদিন দেখলাম ওর হাজব্যান্ড জুয়া ও নাইট ক্লাবে সব উড়াচ্ছে তখন ওকে জানাই আর পরবর্তীতে ওদের সাহায্য করতে অস্বীকার করি। মিতুকে দেখে রাত্রি অবাক হয়ে যায়। মিতু দেখতে ওর থেকে দ্বিগুণ সুন্দরী। মিতু নিচে এসে সবাইকে সালাম দিয়ে পৃথুর সাথে দাঁড়ায়। তখন স্বপ্না ওকে ডেকে কাছে বসায়। স্বপ্না, আমি অনেক খুশি হয়েছি তুমি বিয়েতে রাজি হয়েছ বলে। আমার ইচ্ছা ছিল প্রথমে মাহিরাকে বউ করার পরে শুনি ওর বিয়ে ঠিক, তারপর তোমার কথা বলি। মেহেরাব জানায় আমার বোন বিয়ে দিব তার আগে আপনার ছেলের ব্যাপারে খবর নিয়ে নেই। পরে ও খোঁজ খবর নিয়ে আমাদের প্রস্তাবে রাজি হয়। তুমিও যে তোমার ভাইয়ের কথায় রাজি হয়েছ এইটাই বেশি। ইতি, কেন রাজি হবে না ভাবি? ওর বড় ভাইয়ের কথায় বাহিরে যেতে পারবে নাকি? আমাদের রাবু বাবা কি ওর বোনদের খারাপ চাইবে নাকি? জামিতু রাত্রিকে ওর রুম দেখিয়ে দে। তিশা মা তুমিও যাও। ও ভাই সাহেব, তিশা কিন্তু এবাড়ির হবু বউ। মিতু ও তিশার একসাথে বিয়ের অনুষ্ঠান হবে, এটা দুই বান্ধবীর ইচ্ছা। পরে আশমিদ, তিশার মা দোলা, ওর ছোট ভাই তিয়াসের সাথে পরিচয় করিয়ে দেয়। রাত্রিকে নিয়ে মিতু ও তিশা উপরে যায়। একটি রুমের সামনে দাঁড়িয়ে বলে, ভাবি এইটা আপনার রুম, আপনি এখন ফ্রেশ হয়ে রেস্ট নিতে পারেন, পরে না হয় আমরা আড্ডা দিতে পারব। রাত্রি, ঠিক আছে আমি ফ্রেশ হয়ে আসছি, পরে আড্ডা দিচ্ছি। থ্যাঙ্কস। রুম পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য। রাত্রি থেকে বিদায় নিয়ে ওরা চলে যায়। এদিকে রুমে ঢুকে রাত্রি অবাক। খুব সুন্দর করে সাজানো গোছানো রুমটা, যা দেখে ওর মনটা ভরে গেল। রাত্রি খুব অহংকারী একটা মেয়ে। বিয়ের পরে স্বামীকে নিয়ে আলাদা থাকতে পছন্দ করে। তার কাছে শ্বশুর শাশুড়ি দেবরকে নিয়ে থাকা মানে নিজেদের ব্যক্তিগত জীবনে ব্যাঘাত ঘটানো। ও এতদিন নিজের রূপের খুব অহংকার করত, এখন মিতু ওর থেকে বেশি সুন্দরী দেখে ওর তেমন ভালো লাগেনি। আরবান তখনই রুমে আসে আর ওকে দেখে রাত্রি বলে, এই আরবান, তোমার বোনগুলো তো এক একটা আগুন সুন্দরী, ওরা প্রেম ছাড়া থাকে কিভাবে? আরবান, মেহেরাব ভাই অনেক রাগী, এখন ওনার রাগ বিয়ের পরে কিছুটা কমেছে। সে থাকতে ভাইবোনেরা প্রেম করবে তাহলেই হয়েছে। মাহিরাকে দেখলে না ওর হাজবেন্ড ওকে পছন্দ করে, ট্যাক্স করেছিল। ভাইয়া জানতে পেরে যায়, তখন ছেলের বাবা মাকে ডেকে জানতে চায় সে কি মাহিরাকে বিয়ে করার জন্য প্রস্তুত নাকি। যদি বিয়ে করতে চায় তাহলে কয়েক বছর অপেক্ষা করে বিয়ে করতে হবে। তার বোন প্রেম করবে না। ছেলে তার শর্তে রাজি হয়ে যায় আর কয়েক বছর অপেক্ষার পরে ওদের বিয়ে হয়। রাত্রি, তাহলে মাহিরার বিয়েতে যে আসলে না, তখন তো দাওয়াত পেয়েছিলে?
কারো ছুটি ম্যানেজ হয়নি বলে আসা হয়নি, তাছাড়া এখন আরফানের বিয়েতে আমরা ছুটি নিতে পারতাম না। নিচে খাবারের জন্য ডাকা হলে খেতে বসে রাত্রি অবাক হয়ে যায়, এখানে তো ওর ফ্যামিলি থেকে বেশি ওদের আপ্যায়ন করছে। আরফান মিতুর দিকে তাকিয়ে মুচকি হাসছে। বাড়ির মহিলারা কেউ খেতে বসেনি, রাশেদের সাথে বাড়ির সব পুরুষেরা খাচ্ছে। মেহেরাব বসেছে ছেলেকে নিয়ে, সেটা দেখে রাত্রি অবাক হয়ে যায়। পৃথু, তিশা ও মাহিরা সবাই খাবার বেড়ে দিচ্ছে। খাবারের পরে সবাইকে নিয়ে ড্রয়িং রুমে বসে মেহেরাব কথা বলছে। সেই ফাঁকে মহিলারা সবাই খেতে বসে, পৃথু সবার সাথে খেতে বসে চিংড়ি মাছ নিতে নিলে মেহেরাব ড্রয়িং রুম থেকে বলে, পৃথা ভুলেও চিংড়ি মাছ খাবে না, তাহলে খবর আছে। মা, তুমি গরুর মাংস, চিংড়ি মাছ একটাও ধরবে না, তোমার ঔষধ নেই তাই দুজনেই খাবে না, আমি ঔষধ অর্ডার করেছি এসে যাবে, রাতে খেতে পারবে। মেহেরাবের কথা শুনে রাত্রি মেহেরাবের দিকে তাকায়, লোকটা একসাথে মা বউকে কেমন আগলে রাখল। ওরা সবাই রেস্ট নিতে চলে যায়, আশমিত খাওয়া দাওয়া করে সবাইকে নিয়ে চলে যায়। সন্ধ্যার দিকে সবাই ঘুম থেকে উঠে নিচে এসে বসে তখন পৃথু, মাহিরা, মিতু সবার জন্য নাস্তা কফি নিয়ে আসে। খাবারের শেষে রাজিয়া মিতুকে পুরো বাড়ি ঘুরে দেখাতে বলে। রাত্রি মিতুর সাথে পুরো বাড়ি ঘুরে মুগ্ধ হয়ে যায়, শেষে মিতুর রুমে বসে। রাত্রি, মিতু তুমি বর্তমান যুগের মেয়ে হয়েও অ্যারেঞ্জ ম্যারেজ করছো যে, কখনো মনে হয়নি লাভ ম্যারেজ করার কথা? আসলে কি ভাবি, লাভ ম্যারেজে সেই মজা নেই যেটা অ্যারেঞ্জ ম্যারেজে আছে। বিয়ের পরে আস্তে আস্তে তাকে চেনার মাঝে আলাদা ভালো লাগা। বেশিরভাগ লাভ ম্যারেজে বিয়ের কয়েকদিন পরেই ঝগড়া বিবাদ লেগেই থাকে। যখন আমরা অস্ট্রেলিয়াতে থাকতাম তখন এমন কত লাভ ম্যারেজ দেখলাম দুদিন পরেই বিচ্ছেদ হয়ে যায়। তাই তখন থেকে ভাইরা যেভাবে বলতো আমরা সেইভাবেই চলছি। তোমার বড় ভাইয়া তোমার ভাবিকে খুব ভালোবাসে তাই না? সেটা আর বলতে, ভাবি সম্পর্কে আমাদের ফুপাতো বোন হয়। ফুপা ফুপি ছোটবেলায় মাতারা চিহ্ন রাজায়, আমরা জানতাম না ভাবি বেঁচে আছে। যখন জানতে পারি তখন ভাবিকে বাড়িতে নিয়ে আসা হয়, পরে বড় ভাইয়া তাকে বিয়ে করে বাড়িতে রেখে দেয়। বিয়ের পরেই তাদের এত ভালোবাসা দেখে আমার আরও ভালো লাগে। তোমরা বোনেরা খুব সুন্দর, চলো নিচে যাই। মনে মনে তোদের সৌন্দর্য দেখে আমার হিংসা হচ্ছে। এতদিন আমি আমার সৌন্দর্য নিয়ে খান পরিবারে খুব গর্ব করতাম, এখন তোর কারণে সেটা ফিকে পড়ে গেল। ভেবেছিলাম দেখতে কালির গ্রাম হবে, এখন দেখছি আসমানের হুড়পড়ি। নিচে আসলে শুনতে পাই সামনের শুক্রবার ওদের বিয়ের অনুষ্ঠান হবে। দিলারা বেগম অনেক আগেই বলেছিল হোটেল দেখে মিতুর বিয়ে কক্সবাজারের হোটেলে করবে, তাই মেহেরাব দাদির ইচ্ছা রাখতে মিতুর বিয়ের আয়োজন কক্সবাজার হোটেলে করবে। যখন দিলারা বেগম শুনে তারা কক্সবাজার যাবে তখন ছোট বাচ্চাদের মতো হাতে তালি দিতে থাকে। তিনি এখন ছোট বাচ্চাদের মতো সবার সাথে কথা বলে। মৃদুল আর দিলারা বেগম একসাথে সব করে। এর জন্য সবাই কক্সবাজারের ওদের হোটেলে যাবে। তখনই রাত্রি বুঝতে পারে এই পরিবার ওর পরিবারের থেকে দশগুণ ধনী। সে এটাও বুঝতে পারে তার শ্বশুরেরও ভালোই সম্পদ আছে, কিন্তু সেটা সে প্রকাশ করে না। বিয়েতে রাত্রির পরিবারের লোকও আসবে, তবে সেটা দুদিন পরে। রাতে সবাই ঘুমাতে গেলে মেহেরাব তখন বউয়ের জন্য দুধ নিয়ে রুমে যায়। দূর থেকে রাত্রি সেটা দেখে, কেন জানি ওর ওদের রুমে উকি দিয়ে দেখতে মন চাইল। দরজা সামান্য খোলা থাকায় দেখতে অসুবিধা হল না। মেহেরাব পৃথুকে কোলে বসিয়ে দুধ খাইয়ে দিচ্ছে, সাথে নিজেও খাচ্ছে। ঈশ্বর, সেই লোকটাকে দেখে বোঝার উপায় নেই এতটা রোমান্টিক। সবার সামনে কেমন করে রাখে মুখটা, আর বউ বাচ্চার সাথে কেমন করে রাখে। নিচে এসে গ্লাস ধুয়ে রেখে নিজের রুমে এসে বউকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আরফান, সত্যিই বাবার পছন্দ আছে বলতে হয়। মিতুকে দেখে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। বাবার কথাই ঠিক, ধৈর্য ধরলে ভালো কিছু পাবে। তাই তো জীবনে হারাম সম্পর্কে জোড়াইনি, বাবার উপরে ভরসা রেখেছি। ভাবি যে আমার বউকে দেখে হিংসা জ্বলছে সেটা বুঝতে পারছি। তার অহংকারী মুখটা চুপসাতে দেখে আমার খুব ভালো লাগল। সব সময় তার রূপ, তাদের টাকা পয়সা নিয়ে খুব ভাব থাকত, এখন উচিত শিক্ষা হয়েছে। সকালে রাত্রি 11টার দিকে ঘুম থেকে উঠে নাস্তা খায়, তখন বাড়িতে জুয়েলারি থেকে লোক আসে গহনা দেখাতে। রাত্রি সেখান শখে গিয়ে বসে দেখতে, ও কিছু স্বর্ণের গহনা দেখছে, তখন পৃথু তাদেরকে ডায়মন্ডের সেট দেখাতে বলে। লোকটা একে একে 15টা সেট দেখায় আর বাকিগুলো ল্যাপটপে দেখাচ্ছে। রাত্রি ডায়মন্ড সেটের দাম শুনে অবাক হয়ে যায়, তখন তিশাকে নিয়ে ইতি এসে মিতুর সাথে বসায়। দুজনকে সব সেট পরিয়ে দেখে কোনটা ভালো লাগছে। শেষে ইতি, স্বপ্না, রাজিয়া বেগম ওদের জন্য সেট পছন্দ করে।
দুই বধূ নিজেরা পছন্দ করে কিছুই কিনবে না, সব শাশুড়িদের পছন্দ পড়বে বলে জানিয়ে দেয়। কেনাকাটা শেষের দিকে ছেলেরা সবাই আসে, এদিকে রাত্রি একটা সেট পেয়ে খুশিতে নাচছে। মেহেরাবকে দেখে লোকটা ব্যাগ থেকে একটা সেট বের করে দেয়, মেহেরাব সেটা নিয়ে উপরে চলে যায়। রাত্রির বিয়ের সময়ও ডায়মন্ড পরেছে কিন্তু এত ভারী ডিজাইনের না, সেট নিয়ে নিজের রুমে চলে আসে। আর কল করে ওর বোন মাকে বলতে থাকে তারা কালকে রোনা দিবে, সেই কথা বলে কল কেটে দেয়। বিকালে মিতু ছাদের গাছগুলোতে পানি দিচ্ছে, সেই সময় আরফানও ছাদে আসে। মিতুকে দেখে সামনে এগিয়ে যায়, মিতু ওকে দেখে মুচকি হাসে। তখন আরফান বলে, মিতু আমাকে তোমার পছন্দ হয়েছে, মনে হবে না আমার থেকে বেটার কাউকে পেতে। মিতু আরফানের দিকে তাকিয়ে বলে, জন্ম, মৃত্যু, বিয়ে তিনটা নাকি আল্লাহর হাতে, তাহলে আমি এই সব ভাবব কেন? আল্লাহ যদি আমার ভাগ্যে আপনার হাড়ির ভাত খাওয়া লিখে রাখে তাহলে মন খারাপ করব কেন? আমি আমার আল্লাহর উপরে ভরসা রেখেই ভাইয়াদের কথায় বিয়ে করতে রাজি হয়েছি। আরফান, থ্যাঙ্কস, আমার বুকের উপর থেকে অনেক বড় বোঝা নামালে। যেমন তুমি সুন্দর তেমনি তোমার মনটা সুন্দর। আমি প্রথম দেখাতে তোমার প্রেমে পড়ে গেছি। আমি মনে মনে যেমন বউ খুঁজেছি আমার আল্লাহ আমাকে তেমনটা মিলিয়ে দিয়েছে। মিতু আরফানের এমন কথা শুনে লজ্জায় দৌড়ে নিচে চলে আসে। তখনই রাত্রি আরবানকে নিয়ে উপরে আসে। রাত্রি, একা একা হাসছ যে? দেখলাম মিতু দৌড়ে গেল, তা ধরে কিস টিস দিয়েছ নাকি? বিয়ের আগে একটু মজা করলেই সম্পর্ক মজবুত হয়, তাছাড়া বুঝতে পারবে মেয়েটা তোমার সাথে কতটা অ্যাক্টিভ। আরফান, আমি বিয়ের আগে এই সব পছন্দ করি না, সেটা আপনি জানেন। তাছাড়া মিতুকে দেখে মনে হয়েছে ওর সাথে আমি এমনটা করেছি। আমরা যেখানে কথা বলতে লজ্জা পাচ্ছি সেখানে আবার হারাম কাজ। বিয়ের পরে এমন অনেক সময় আসবে তখন না সমাজ, না পাপ হবে, আরও কবুলের জোরে সম্পর্ক সুন্দর হবে। ওদেরকে ছাদে রেখে আরফান চলে যায়। রাত্রি, দেখলে তোমার ভাইয়ের তেজ কেমন? একটু দুষ্টুমি করলাম, আমাকে কেমন কথা শোনার। আরবান, এখানে দোষ তোমার, তুমি কেন ওকে এই কথা বললে? জানো না ও ইসলামিক মাইন্ডে চলা ছেলে, এই সব পছন্দ করে না। বুঝি না কি দেখে তোমার ভাই এখানে বিয়ে করছে? বাবা পছন্দ করল আর উনি নাচতে নাচতে কবুল বলতে চলে এলো। তোমার মাকে কত করে বললাম আমার বোনকে বউ বানাতে, তাহলে আমরা দুই বোন মিলেমিশে তাদের দেখাশোনা করতাম। আরবান, হ্যাঁ খুব করতে, বিয়ের পরে 6 মাস থাকুনি আমাদের বাড়িতে বাবা মার সাথে, দেখা যেত তোমার বোনকে বিয়ে করে আনলে আরফানের সাথে এমনটাই হতো। আমার বাবা মা শেষ বয়সে একা কাটাতো। তুমি যা করেছ এখানেই থামো, আরফানের বিয়েতে কোনো প্যাচ লাগাবে না। তোমাকে ভালোবেসে বিয়ে করে আমি এখন আফসোস করি, আজ বাবা মায়ের পছন্দ বিয়ে করলে কত আনন্দ হতো। তোমার ইচ্ছা পূরণ করতে গিয়ে তাদেরকে না বলে একা একা বিয়ে করে তাদের সামনে যাই, তারপরেও তারা আমাকে ফেলে দেয়নি। শেষে তুমি তাদের সাথে থাকবে না বলাতে তোমাকে আলাদা বাসায় রেখেছি। তোমার ফ্যামিলির কাল আসবে, তাদেরকে বলে দিও এখানে ভদ্রভাবে কথা বলতে, তারা কিন্তু তোমার আমার থেকে 10 গুণ ধনী। রাত্রি আরবানের যাওয়ার দিকে তাকিয়ে থাকে, প্যাচ তো লাগাতে চাই, দেখা যাক বিয়ে কার সাথে হয়। এই মেয়ে বউ হয়ে গেলে আমি সব দিক থেকে ছোট হয়ে যাব, এই জন্যই তো আমার ফ্যামিলিকে খবর দিয়ে আনছি। হা হা হা। দেবর আমার মিতুর প্রেমে পাগল হয়েছে, সেটা ওর চোখ মুখ দেখলেই বোঝা যায়। সরি দেবরজি, তোমাদের প্রেমের পথে একমাত্র খলনায়িকা আমি। রাত্রির প্রতিটা কথা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে একে অপরের মুখের দিকে তাকিয়ে নিচের দিকে চলে যায়। মৃদুল সাইকেলে বসে আছে, কারো কাছে যাবে না, তার এখন বাবা চাই। মেহেরাব ফ্রেশ হয়ে এসে ছেলেকে কোলে নেয়, বাবার গলা জড়িয়ে ধরে বলে, বাবা মাম্মা বব দিছে, মাম্মা মারছে। সবাই বসে বসে শুনছে আর হাসছে। ছেলেটা তার বাবাকে পেলে মায়ের নামে বিচার খাতা খুলে দেয়। পৃথা, পৃথা, তুমি আমার ছেলেকে বকা দিছো? তোমার সাহস তো কম না, এখনই তোমাকে বাপের বাড়ি রেখে আসব। আমি 2 কদম গিয়ে বাবার বাড়ি ঢুকে যাব, রাতে বাবা ছেলে আমার বাবার ঘরের সামনে যাবে না। মৃদুল, বাবা মাম্মা, বাবা বাড়ি না, আমার বাড়ি দাবে। পৃথু, না, আমি তোমাদের বাবা ছেলের বাড়ি যাব না, খেতে চায় না তাকে বললেই নাকি আমি বক দিয়েছি। মেহেরাব, বাবা তুমি খাবার খেতে চাওনি, দেখলে এখন তোমার মাম্মা রাগ করেছে। বাবা তলো মাম্মা আদর। মেহেরাব ওকে নিয়ে গেলে পৃথুর গালে চুমু খেয়ে, মাম্মা আমি তাবো। মেহেরাব, আসো বাবা আমি তোমাকে খাইয়ে দেই, মাম্মা এখন আমার জন্য কফি আনবে। পৃথু কফি আনলে মেহেরাব মুখে দিয়ে পৃথুকে ইশারা করে। পৃথু চারদিকে তাকিয়ে ইশারায় না করে,
মেহেরাব চোখ দেখায় তখন হাতে নিয়ে খায়, মেহেরাব ওর ঠোঁট লাগানোর জায়গাতে খেতে থাকে। রাত্রি, মিতু, আরফান এটা দেখে। মিতু তখনই আরফানের দিকে তাকায়, দেখে আরফান ওর দিকে তাকিয়ে আছে। আরফান মুচকি হাসলে মিতু মাথা নিচু করে হাসে। রাত্রি ওদের দুজনের দিকেও তাকায় আর রাগে ফুঁসতে থাকে। পরের দিন রাত্রির বাবা, মা, বোন, ভাই, ভাইয়ের বউ, তাদের দুটো বাচ্চা নিয়ে হাজির হয়। ওরা এখন মিতুদের ড্রয়িং রুমে বসে আছে। রাত্রির বোন ঋতু ড্রয়িং রুমে বসে বসে সবাইকে দেখছে। রাত্রির বাবা কামাল, মা নীলুফা, বোন ঋতু, ভাই নিলয়, ভাইয়ের বউ সুমনা, ছেলে মেয়ে নীল ও নিধি। কাজের লোক সবাইকে রুম দেখিয়ে দেয়। ওরা ফ্রেশ হয়ে খেতে বসে। সুমনা খুব মিশুক মেয়ে, তাই তো এখানে আসার কয়েক মুহূর্তেই সবার সাথে মিশে যায়। সুমনাকে নিয়ে নিলয় আলাদা থাকে, চাকরির জন্য। সবার খাবারের পরে বসে কথা বলছে, তখনই মেহেরাব ও ইয়াস আসে বাড়িতে। শুধু নিলয় ও সুমনা রুমে গেছে বাচ্চাদের ঘুম পাড়তে। দুভাইকে দেখে ঋতুর মাথা খারাপ হয়ে যায়। এত সুন্দর বডি বিল্ডার ছেলে এই বাড়িতে ভাবা যায়। মেহেরাব ও ইয়াস এসে সবার সাথে পরিচয় হয়ে রুমে ফ্রেশ হতে চলে যায়। ঋতু যখন ওদের দেখে বলেছিল, ওয়াও এত হট ছেলে, তখন মৃদুল ওইখানে দাঁড়িয়ে শুনেছে। বাবাকে রুমে যেতে দেখে সেও যায়। মেহেরাব ফ্রেশ হয়ে এলে ওকে দেখে মৃদুল ও বলে, ওয়াও কি হট ছেলে। ছেলের মুখে এই কথা শুনে মেহেরাবের মাথা নষ্ট। সাথে সাথে ছেলেকে বলে, পাপা তোমাকে এই কথা বলেছে কে? নিচে আন্টি বাবা, নিচে আন্টি। মেহেরাব ওকে নিয়ে নিচে নামে দেখে সবাই বসে আছে। তখন রাত্রি মেহেরাবের সামনে এসে বলে, মেহেরাব ভাইয়া, এ আমার বোন ঋতু। ঋতু সামনে হাত বাড়িয়ে, হেলো মিস্টার মেহেরাব, কেমন আছেন? মেহেরাব ঋতুর বাড়ানো হাতের দিকে তাকিয়ে বলে, হেলো মিস ঋতু, আলহামদুলিল্লাহ ভালো, তবে আমি মেয়েদের সাথে হাত মিলাই না, তুমি আমাকে সালাম দিলে বেশি খুশি হতাম। ঋতু হাত গুটিয়ে, সরি মিস্টার মেহেরাব। মেহেরাব ঋতুর কথায় ধ্যান না দিয়ে মৃদুলকে নিয়ে পৃথার এখানে যেতে নিলে ঋতু বলে ওঠে, দেখতে যেমন হট যেমনই কথার অ্যাটিটিউড অনেক। মেহেরাব অনেকটা দূরে চলে গিয়েছে, কিন্তু ঋতুর কথা শুনে দাঁড়িয়ে আবার ওর দিকে তাকায়। মেহেরাবকে তাকাতে দেখে ঋতু লাজুক হাসে। এতে মেহেরাবের আরও রাগ উঠে। মিস ঋতু, বাড়িতে ছোট বাচ্চারা আছে, তাই ভাষার দিকে বিশেষ নজর দিবেন, কোথায় কি বলতে হয় সেদিকে বিশেষ খেয়াল রাখবেন। আপনার মুখের একটা বাজে কথা আমার ছেলে শুনেছে, আমি যেন আজকের পরে আপনার মুখে বাজে কথা না শুনি। ঋতু অবাক হয়ে মেহেরাবকে দেখে, লোকটা বিবাহিত আর এই পুচকোটা তার ছেলে। লোকটা কেমন মুখের উপরে ওর ভাষা নিয়ে কথা বলে দিল। আচ্ছা, লোকটা বিবাহিত হলে ওর বউ কোনটা? এই আপু মিস্টার মেহেরাবের বউ কোনটা রে? তার খুব ইগো দেখা যায়, কথা বলে খুব কাটকাট। ইয়াস ছেলেটাও খুব হট, তবে কথা বলতে গেলে এড়িয়ে গেল। রাত্রি, পৃথুলা তার বউ, মেহেরাব ভাই, মা, বোন ও বউকে ছাড়া অন্য মেয়েদের সাথে একটু অন্যরকম ভাবে কথা বলে। ইয়াসের সাথে মিতুর বান্ধবী তিশার বিয়ে ঠিক হয়েছে, দুই বান্ধবী একসাথে বিয়ে করবে। আমাদের ধারণার বাহির ওরা ধনী। তুই আরফানের দিকে নজর রাখো। ঋতু, আমি অন্য চিন্তা করছি, যদি এই পরিবারের কোনো ছেলের সাথে বিয়েটা হয়। বড়টাকে বেশি ভালো লাগছে। যদি এমন ছেলে বিয়ে করতে রাজি হয় তাহলে পৃথুলার মতো 100টা সতীনের সংসার করতে রাজি। কি আবল তাবল বকছিস? তুই ইয়াসের সাথে বিয়ে বসতে চাইলেও পারবি না, তাই আরফানের সাথেই লেগে থাক। ওদের বিয়ে করলে এই দেশেই বন্দী হয়ে থাকবি, ওরা খুব চালাক। ঋতু, ঠিক আছে, তা তোমার দেবর কোথায়? ওর রুমটা কোথায় জানো কি? হ্যাঁ, ও জিয়ার সাথে থাকছে। বুঝলাম না হঠাৎ জিয়ার রুমে গেল কেন? তুর্য, এই মাহিরা রাত্রি ভাবির ফ্যামিলির লোকগুলোকে আমার কেমন জানি লাগলো, বিশেষ করে তার বোনটা কেমন গায়ে পড়া টাইপের। মাহিরা, হ্যাঁ তোমাকে তো বলাই হয়নি, তার বোনটা আরফান ভাইয়ের কাছে বিয়ে বসতে চেয়েছিল। কিন্তু আরফান একটু অন্যরকম ছেলে, সে ঋতুকে বিয়ে করতে অস্বীকার করে। সে নাকি মামার পছন্দে বিয়ে করবে। যখন মামা মিতুর কথা বলে তখন মিতুকে না দেখেই রাজি হয়ে যায়। মামি মিতুর ছবি দেখাতে চাইলে সেটাও দেখে না। ওর একটাই কথা, বাবার প্রতি আমার ভরসা আছে। মিতুকে দেখে নাকি ও অবাক হয়েছে। মিতু ওর মনের মতো মেয়ে। তাছাড়া আমাদের মিতু দেখতে খারাপ নাকি? তুর্য, সেটাই আমাদের মিতু। রাত্রি ঋতুর থেকে 1000 গুণ সুন্দর। সবাই বসে কথা বলছে, তখন মেহেরাব ছেলেকে কোলে নিয়ে ড্রয়িং রুমে আসলে রাত্রির ভাই নিলয় মেহেরাবকে দেখে দাঁড়িয়ে সালাম দেয়। নিলয়, স্যার আসসালামু আলাইকুম। স্যার, আপনি এখানে?
রাত্রির পরিবার জানে নিলয় ও সুমনা একটা বড় কোম্পানিতে চাকরি করে, আর ও মেহেরাবকে স্যার ডাকছে কেন। সালাম পেয়ে তাকিয়ে দেখে তাদের অস্ট্রেলিয়ার কোম্পানির অ্যাকাউন্ট ম্যানেজার। আরে নিলয় সাহেব, কেমন আছেন আপনি? তাহলে আমাদের আরবানের। জি স্যার, আমি ওর বউয়ের বড় ভাই। স্যার, তাহলে কি এটা আপনার পরিবার? হ্যাঁ। আরে বসেন, দাঁড়িয়ে কথা বলতে হবে না। এখন আমরা অফিসের বাহিরে, সম্পর্কের দিক দিয়ে আমরা আত্মীয়। তবুও স্যার। আরে বসেন, মমডে উনি আমার অফিসের বসো। কামাল, তাই নাকি? তাহলে তো ভালোই হয়েছে বলে মুখে মিথ্যা হাসির ভান ধরল। স্যার, আপনি এখানের কোনো কাজে লাগলে আমাকে বলবেন। মেহেরাব, আরে নিলয় সাহেব, আপনি এখন আমাদের অতিথি, তাই কাজ ভুলে সময়টাকে উপভোগ করেন। নিলয় মেহেরাবের সামনে বসে থাকতে লজ্জা বোধ করছে। মেহেরাব ওকে ইজি হতে বলে। পৃথুর সাথে সুমনা রান্নার কাজে সাহায্য করে, দুজনে ভালোই মিশে গেছে। মেহেরাবকে বসতে দেখে সবার জন্য কফি নিয়ে যায়। সুমনা পৃথুর সাথে এসে দেখে তাদের অফিসের মেইন বসো এখানে। সুমনা মেহেরাবকে সালাম দিয়ে এগিয়ে যায়। হেই মিসেস সুমনা, এবার আপনি শুধু করবেন না, আপনার সাহেবকে এতক্ষণ বোঝাতে বোঝাতে মাথা নষ্ট হয়ে গেছে। আপনার এখন এই বাড়ির অতিথি, সেই হিসাবে এনজয় করুন। সমস্যা নেই স্যার, ওকে আমি বুঝিয়ে বলবো। সবাই বসে কফি খাচ্ছে। রাতে ঘুমানোর আগে সুমনা রাত্রি আর ঋতুকে নিয়ে শাশুড়ির রুমে যায়। আম্মা যে প্ল্যান করে এখানে এসেছেন, সেটা বাস্তবায়ন করার কথা মাথাতে আনবেন না। এখানে কিছু হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, আর আমার বাচ্চাদের নিয়ে যদি পথে বসতে হয় তাহলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। আপনার ছেলে আমাকে বলতে পাঠিয়েছে, এখানে যদি আমরা কিছু করি তাহলে তারা আমাদের ধুলায় মেশাতে সময় নিবে না। সুমনা চলে গেলে নীলুফা মেয়েদের বলে, রাত্রি রে, তোর শ্বশুরের এত বড় লোক বাড়ি আত্মীয় আছে, আগে জানতাম না। এতদিন আমরা যা করেছি তার কি বদলা নেয় কে জানে। রাত্রি, সেইটাই, কাল জানতে পারি আমার শ্বশুরের কক্সবাজার একটা হোটেল আছে, সেখানে ওই মেহেরাব ভাইদেরও হোটেল আছে। বিয়েতে নাকি 2-3 হোটেল মিলিয়ে হবে। আরবান কখনো আমাকে বলেনি দেশে ওদের এত সম্পদ আছে। ঋতু, যত ধনী হোক না কেন আমি আমার শিকার ছাড়ব না। আমার শিকার এখন অন্য কেউ। দেখতে থাকো কেমন করে ওকে আমার হাতের মুঠোয় নিয়ে এই সমস্ত কিছুর মালিক হয়। কামাল, কি নিয়ে কথা হচ্ছে তোমাদের? নিলয় আমাকে একটা কথা বলেছে, তাতে বুঝলাম আমরা এখানে এসেছি যে কাজের জন্য, সেই কাজটা আপাতত বন্ধ করে দিতে হবে। রাতে ঘুমাতে গিয়ে পৃথা মেহেরাবকে কিছু কথা বলে। মেহেরাব ওকে বলে চিন্তা করতে না। এই বিয়েতে কোনো প্রকার ঝামেলা হতে দিবে না। পৃথা চিন্তা মুক্ত হয়, তার স্বামী যখন বলেছে তাহলে কোনো চিন্তা নেই। সকালে নাস্তার পরে রাত্রি, ঋতু মেহেরাবের রুমে টোকা দেয়। পৃথু তখন মাথার চুল ঝাড়ছে। আসতে বললে দুই বোন একসাথে ভিতরে ঢুকে। রুম দেখে মাথায় হাত, এত বড় ও এত সুন্দর করে সাজানো রুম, ছেলের জন্য আলাদা বিছানা করা। ঋতু, কিছু মনে করবেন না ভাবি, আসলে আপনাদের রুমটা দেখার ইচ্ছা হলো, চলে এলাম। ইয়াসের রুম ও কি এত বড় নাকি মিস্টার মেহেরাবের রুমটাই এত বড়? পৃথু, সমস্যা নেই, বসো, বলে চুল শুকাতে লেগে গেল। রাত্রি, মাশাআল্লাহ, আপনার চুলগুলো অনেক সুন্দর ও বড়। ঋতু পৃথুলার দিকে তাকিয়ে দেখে গলার কাছে কয়েকটা লাভ বাইটের চিহ্ন। তাছাড়া পৃথুলা এক বাচ্চার মা, ওকে দেখলে বোঝা যায় না। ঋতু, তা ভাবি ভাই মনে হয় রাতে খুব আদর করে, শরীরে এখনও চিহ্ন নিয়ে ঘুরছেন। মিস্টার মেহেরাব দেখে বোঝা যায় সে অনেক সেক্সি বয়, নিশ্চয়ই সে আপনাকে রাতে ঠিকমতো ঘুমাতে দেয় না। পৃথু অবাক হয়ে যায় ঋতুর এমন লাগাম ছাড়া কথায়। ঋতু, আগে তোমার বিয়ে হোক, তারপর দেখো বর রাতে ঘুমাতে দেয় না, জাগিয়ে রাখে। আমার বরকে কেউ সেক্সি বয় বলুক, সেটা শুনতে খারাপ লাগে। আমাকে বলেছ ভাবি হিসাবে শুনলাম, ভুলে ওর কানে যাতে না যায়, তাহলে রক্ষা নাই। ঋতু, মিস্টার মেহেরাবকে আপনি অনেক ভয় পান তাই না? সে কি আপনাকে অনেক শাসনে রাখে? তুমি ভাবছ আমি ভয় পাই, আসলে সেটা না। আমি তাকে শ্রদ্ধা করি। আমাদের মাঝে আছে সম্মান একে অপরের প্রতি। বেকসাইড টেবিলের উপরে 4টে ব্যাগ রাখা। রাত্রি উকি দিয়ে দেখে সেখানে কয়েকটা শাড়ি। ওয়াও ভাবি, শাড়িগুলো তো খুব সুন্দর বলে ব্যাগ থেকে বের করে। দুবোন শাড়িগুলো নেড়ে নেড়ে দেখছে। আসলেই শীষ শাড়িগুলো খুব সুন্দর। তা কোথা থেকে কিনলেন? আমাদের বলতেন, আমরাও যেতাম। এগুলো বিয়েতে পরার জন্য তোমার ভাই অর্ডার দিয়ে বানিয়েছে। এখানে মাহিরা, মিতু ও তিশার জন্যও আছে। কয়েকদিন আগে তোমাকে ডায়মন্ডের সেট দিয়েছে না, সেই জন্য শাড়ি দেইনি। এই শাড়ি কেবল পরিবারের সদস্যদের জন্য নেওয়া হয়েছে,
তোমাদের জন্য মামা মামিকে দেখলাম অর্ডার করতে, বিয়ের আগে পেয়ে যাবে। রাত্রি, ঋতু হাসার চেষ্টা করল, পরে পৃথুর কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। দেখলে শিশই শাড়িগুলোর মূল্য লক্ষ টাকা, তোকে কি সেট দিয়েছে আমাকে তো দেখালে না। ওইদিন বললাম না, ওরা মেয়ের বিয়ের জন্য গহনা পছন্দ করেছে, তখন আমাকেও একটা সেট দিয়েছে। আমার শ্বশুরকে দেখলাম ছেলের বউয়ের গহনার জন্য টাকা দিচ্ছে। আমার মনে হয় আমি অনুষ্ঠান করে বিয়ে করলে ভালো হতো, কেন জানি মনে হচ্ছে আরফানের কারণে আম্মা আব্বা আরবানকে ঠকিয়েছে। দুপুরের খাবারের পরে সবাই রেডি হতে চলে যায়, সন্ধ্যায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিবে। ঋতু খালি সুযোগ খুঁজছে আরফানের সাথে কথা বলার, কিন্তু পারছে না। আরফান, ইয়াস, জিয়া তিনজন একসাথে থাকছে, তাই চাইলেও সেখানে গিয়ে কথা বলতে পারছে না। প্লেনে বসে তখনও রাগে ফুঁসছে, ও ভেবেছিল ওরা বসলে গিয়ে পাশে বসে পড়বে, কিন্তু না, ওরা নাকি অন্য প্লেনে আসবে, তাই রাজিয়া, রাশেদের সাথে ওদের পাঠিয়ে দিয়ে ওরা অন্যটায় আসছে। কক্সবাজার পৌঁছে রাশেদ পরিবারের সবাইকে নিয়ে তার হোটেলে উঠে। রাত্রির পরিবার হোটেল দেখে মাথা নষ্ট। একসাথে 5টা হোটেল, একই ডিজাইনের আর কত আধুনিক। রাশেদের থেকে জানতে পারে তার একটি মাত্র হোটেল, বাকি 4টা তার বোনের। মেহেরাব এসে নিজেদের রুমে যায়, সবাইকে সবার রুম বুঝিয়ে দিয়েছে ম্যানেজার। ঋতু, শীষ তোর দেবরকে নাকি অন্য হোটেলে রেখেছে, এখন তুই দুলাভাইয়ের কাছ থেকে একটু খবর নে কোন হোটেলে উঠল। যদি জানতে না পারি তাহলে তোর দেবর হাতছাড়া হয়ে যাবে, এই কাজটা তুই এখনই কর। রাত্রি, ঠিক আছে আমি দেখছি। বুঝলাম না এত গার্ডের কি হলো। অবশ্যই এত ধনী লোক গার্ড তো দিবেই, আমি যাই তোর দুলাভাইয়ের কাছ থেকে কথা বের করছি। ঋতু, এই মেহেরাবকে তো আমি দেখে নিব, ওই দিনের পর থেকে আমার দিকে কেমন করে জানি তাকায়। লোকটা কিছু বুঝতে পারল নাকি, তাহলে তো আমি আমার কাজে সফল হব না। রাত্রি, আরবান বিয়ের অনুষ্ঠান কোথায় হবে জানো কি? আচ্ছা, আরফানকে দেখছি না যে ওকে কোন হোটেলে রাখল। আরবান, সেটা আমিও জানি না, সব মেহেরাব ভাই জানে। তার বোনের বরকে তারা তো আর আমাদের মতো নর্মাল রুমে রাখবে না, দেখো গিয়ে কোনো ভিআইপি রুমে তোমার দেবর শুয়ে আছে। রাত্রি, তাহলে আমাদের কেন ভিআইপি রুমের ব্যবস্থা করল না? আমরা যখন রব যাত্রী নিয়ে যাব তখন সব ভিআইপি ব্যবস্থা পাব, এখন ডেড আমাদেরকে আমাদের হোটেলে থাকতে বলেছে। আজ ঘোরাফেরা করো, কাল থেকে অনুষ্ঠান শুরু হবে। আমি এখনও বলছি এমন কিছু করো না, তাহলে আমাদের সম্পর্ক নিয়ে আমায় ভাবতে হয়। রাতে খাওয়া দাওয়া করে সবাই পাশে একটু ঘোরাফেরা করে। ঋতু আরফানের কাছে গিয়ে বলে, আরে আরফান ও ইয়াস ভাই, আপনাদেরকে তো দেখাই যায় না, তা কোথায় থাকছেন? নাকি আপনাদের হবু বধূ আমার সাথে দেখলে আপনাদেরকে বিয়ে করবে না তাই পালিয়ে থাকছেন? ইয়াস, কি করব বলেন, জীবনের প্রথম বিয়ে করছি তাই একটু তো ভয় হয়। যদি কোনো ডাইনির কারণে হবু বধূ বেঁকে বসে, তা আপনি তো আমাদের বেয়ান, আপনাকে দেখে কিছু বলবে না। তখনই সেখান দিয়ে তিশা ও মিতু যায়, ওরা আইসক্রিম কিনতে যাচ্ছে। আরফান, ঋতু তোমার সাথে পরে কথা বলি, ওরা আইসক্রিম কিনতে যাচ্ছে, চল ইয়াস আমরাও যাই। ওরা ঋতুকে ইগনোর করে চলে যায়। ঋতু এই জন্য রাগে বিড়বিড় করে, তোকে তো আমার ইশারায় নাচাবো আরফানের বাচ্চা, আমাকে উপেক্ষা করে ওই মেয়ের পিছনে ছুটছিস। ঋতু একটা ওয়েটারকে ঠিক করল আরফান কোথায় থাকে দেখার জন্য। যদি সফল হয় তাহলে আরও টাকা দিবে, সেই সাথেও যা বলবে তাকে তাই করতে হবে। ওয়েটার তাকে 2 ঘন্টা পরেই বলে দেয় সে শেষের বিলিং এর উপরের তলাতে থাকে। ওই হোটেলে মেহেরাব থাকছে, আর মেহেরাবের কথাতেই ওকে সেখানে রাখা হয়েছে। তাই তো ঋতু রেডি হয়ে সেই হোটেলে যায়, কিন্তু সেইখানকার গার্ডরা তাকে ভিতরে ঢুকতে দেয় না। ঋতু যখন ওয়েটারের সাথে কথা বলছিল তখন ওদের কথা মিতুর মামাতো বোন ইতু শুনে ফেলে। ইতু গিয়ে সোজা মেহেরাবকে বলে দেয়, মেহেরাব এই কথা কাউকে বলতে না করে। ইতুর মনে খুব রাগ, ও একটু আরফান মনে করে আরবানের সাথে দুষ্টুমি করেছিল বলে ঋতু ও রাত্রি ওকে খুব কথা শোনায়। এখন ওরও সুযোগ এসেছে 2 বোনকে কথা শোনাবার, তাই সুযোগ কাজে লাগাল। রাতে মেহেদির অনুষ্ঠান, তাই সবাই রেডি হচ্ছে। ঋতু একটা পাতলা শাড়ি পরে অনুষ্ঠান যেতে নিলে স্বপ্না তাকে বারণ করে একটা শাড়ি ধরিয়ে দেয়। আজকে সবাই এই শাড়িই পরবে। ঋতু প্রথমে ভাবে যাবে না, পরে আবারও কি ভেবে রেডি হয়ে যায়। মিতু ও তিশাকে পাশাপাশি বসিয়ে দুজন মেয়ে মেহেদি দিয়ে দিচ্ছে। সবার প্রায় মেহেদি দেওয়া শেষের দিকে, তখন মেহেরাব এসে পৃথুকে বসিয়ে মেহেদি দিয়ে দেয়। পরে মৃদুলের হাতেও দেয়। মা ছেলেকে বসিয়ে মেহেরাব খাবার আনে ওদের খাওয়াবে বলে। মেহেরাব ওদের খাওয়াচ্ছে, তখন ঋতু এসে বলে,
মিস্টার মেহেরাব আমাকে একটু খাইয়ে দেন না, আমার প্রচুর ক্ষুধা লাগছে। মেহেরাব পাশে তাকিয়ে নিলয়কে দেখতে পায়। মিস্টার নিলয় এদিকে আসেন, আপনার বোনের নাকি ক্ষুধা লাগছে, তাকে খাইয়ে দেন। আমার কাছে বেচারি খাবার চাইছে, আমি তো আমার বউ বাচ্চাকে ছাড়া অন্য কাউকে খাইয়ে দেই না। নিলয় ঋতুর দিকে তাকালে ঋতু পরে খাবো বলে চলে যায়। নিলয় ওর বোন আর মাকে ডেকে ঋতুর ব্যাপারে বলে, শোন রাত্রি, আমি আবারও বলছি, ঋতুকে ভালো হতে বল, তা না হলে কপালে খারাপ আছে। এখানে আমাদের কোনো ক্ষমতাই নেই, সেখানেও নেই, আমরা প্রজা হয়ে রাজার সাথে লাগতে গেলে আমাদের সব শেষ হবে। মেহেদি শেষ করে পৃথাকে নিয়ে রুমে আসে, সবার মেহেদি উঠায় আর তার রং কেমন হয়েছে দেখে। পৃথুর মেহেদির রং সবার থেকে গাঢ় হয়, এজন্য নন্দেরা ওকে খুব খেপাচ্ছে। মৃদুল আজ দাদার সাথে ঘুমাবে বলে তার রুমে চলে গেলে পৃথু এসে ফ্রেশ হয়ে একটা নাইটি পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঝাড়ছে আর মেহেরাব ওর দিকে তাকিয়ে আছে। মেহেরাব, কি আছে এই মেয়েটার মাঝে? চোখের আড়াল হলে আমার দম বন্ধ হয়ে আসে। মন চায় ওকে বুকের ভিতরে লুকিয়ে রাখি, না ওকে এখনই আমার চাই। ছেলে আমার দাদা দাদির সাথে ঘুমিয়ে সুযোগ করে দিয়েছে ওর মাকে ভালোবাসতে। পিছন থেকে পৃথার গলায় মুখ ডুবিয়ে চুমু খায়। এই জান, তুমি আমাকে কি জাদু করেছ বলো তো? তোমার কাছ থেকে দূরে থাকতে মন চায় না, চলো না আজ একটু বেশিই ভালোবাসা আদান প্রদান করি। পৃথু ঘুরে স্বামীকে জড়িয়ে ধরে চুমু খায়। তোমার তো খালি বাহানা আমার কাছে আসার, তার আগে তোমাকে একটা কথা বলতে চাই। আমি মনে হয় প্রেগনেন্ট, আমাকে একটা প্রেগনেন্সির কিট এনে দিবে, পরীক্ষা করে দেখব। মেহেরাব, পৃথা তুমি কি বললে? দাঁড়াও, আমি এখনই আনছি। মেহেরাব গিয়ে কিট এনে রাখে। এখন সকালের অপেক্ষা। পৃথুকে আদরে আদরে ভরিয়ে দিয়ে বুকে নিয়ে শুয়ে ভাবছে। বুকের ভিতরে একটা চাপা উত্তেজনা, সকালে কি আসে রেজাল্ট। ভোরে উঠে শাওয়ার নেওয়ার সময় পৃথু পরীক্ষা করে দেখে রেজাল্ট পজিটিভ। নামাজ পড়তে বসবে তখন মেহেরাব ওর সাথে নামাজ পড়তে বসে। নামাজের শেষে 2 রাকায়াত শুকরিয়ানা নামাজ পড়ে মেহেরাব পৃথুর মুখের দিকে তাকিয়ে থাকে। পৃথু ওর কাছে এসে কিটটা এগিয়ে দেয়। মেহেরাব কিটটার দিকে তাকিয়ে দেখে দুটো লাল দাগ সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে। খুশিতে মেহেরাবের চোখে জল এসে পড়ে পৃথুর কপালে চুমু খেয়ে বলে, থ্যাঙ্কস বউ, আমাকে দ্বিতীয়বার সন্তানের সুখ পাইয়ে দিলে। এবার যেন আমাদের একটা মেয়ে হয়, তাহলে আমাদের সংসারটা পূর্ণ হবে। নিচে সবাই একসাথে খেতে বসে তখন মেহেরাব মাকে পৃথুর প্রেগনেন্ট হবার কথা বলে। রাজিয়া বেগম খুশিতে কেঁদে দেয়। তার কান্না দেখে ইতি, স্বপ্না, দোলা বেগম এগিয়ে আসে। তারা যখনই শুনে তখনই খুশিতে ভরে উঠে। এদিকে দিলারা বেগম প্লাজো আর গেঞ্জি পরে নাতিন জামাইয়ের সামনে আসে। তুর্য তাকিয়ে দেখে তার দাদি শাশুড়ি গেঞ্জির এক হাতা পরেছে, আরেক হাতা না পরে বগলের নিচে রেখে দিয়েছে নায়িকাদের মতো। তুর্য, এই ঐশ্বরিয়া তোমার আরেক হাতা কই? এখানে এসে নায়িকাদের মতো পার্ট নিচ্ছে যে। দিলারা, কি আমার আরেক হাতা নাই? ও আর বলো না, ভাই মাহিরার জামাই নিয়ে ওর বউকে দিছে। একথা শুনে তুর্যর চোয়াল ঝুলে পড়ে বাকিরা সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। মাহিরা, হাসতে হাসতে, দাদি লোকটা আসলেই গরিব, তা না হলে কেউ তোমার জিনিস নেয়। দেখ না বইন, ওই দিন আমার পেটিকোট নিয়ে গেছে ওর বউকে দিবে বলে, এই জন্য আমি এখন পায়জামা পরি। আজকে আমার গেঞ্জির হাতা নিয়ে গেল, এখন কি আমি গেঞ্জি পরা ছেড়ে দিব? আরফান, না না দাদি, এর একটা বিহিত করতে হবে। সে কেন আপনার জিনিস নিবে? অবশ্যই আপনি যা সুন্দর মনে হয় আপনার প্রেমে পড়েছে। যা এইভাবে কেউ বলে আমার বুঝি শরম করে না? আমাকে বেশি ভালো লাগলে বাসায় প্রস্তাব পাঠাতে বলো। তুর্য পানি খেতে নিলে সেটা তার তালুতে উঠে যায়। কাশতে কাশতে তার অবস্থা নাজেহাল, আর দাদির কথা শুনে সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। মাহিনের কাছে দিলারা বেগম এসে বলে, বাবা বাবা, আমাকে একটা ছেলে বিয়ে করতে চায়। মেহেরাব, পৃথা, ইতি, মাহাবুব, রাশেদ, স্বপ্না বসে কথা বলছে, তখনই দিলারা বেগমের কথা শুনে অবাক হয়ে যায়। কে সেই ছেলে? আমার এতটুকু মেয়েকে বিয়ে করতে চায়? আমি এখনই মেয়েকে বিয়ে দিব না। ইয়াস তখন সেখান দিয়ে যাওয়ার সময় সব শুনে তাদেরকে বলে, সবাই মুখ টিপে হাসে। মাহিন মাকে ধরে চেয়ারে বসিয়ে স্যুপ খাইয়ে দিতে দিতে বলে, মেয়েটা আমার সুন্দর দেখে খালি বিয়ের প্রস্তাব আসে। আমার মেয়ের বয়স হোক, তারপরে বিয়ে দিব। ঠিক আছে মা। দিলারা, ঠিক আছে, এখনও আমি ছোট মানুষ, ওরা বুঝে না। বাবা, আমার ছেলে কোথায়? তোমার ছেলে তো খেলছে মা, তবে তোমার আরও একটা ছেলে মেয়ে আসছে। তুমি আমাদের পৃথুকে একটু দোয়া দিয়ে দেও তো মা, এখন থেকে তোমার বোনের সাথে থাকবে কেমন?
তাহলে দুষ্টু ছেলের দল তোমাকে ডিস্টার্ব করবে না। আমার বোনের পেটে বাবু আছে তাই না বাবা? আয় বোন, আমি অনেক দোয়া করে দিই। সবাই তাকিয়ে দেখছে দিলারা বেগমের খুশিতে ঝলমল করা মুখটা। আরফান তুর্যকে একটু পরপর খেপাচ্ছে, তুর্য সবার দিকে তাকিয়ে হাসছে। শেষে দাদি শাশুড়ি তার ইজ্জতের হালুয়া বানিয়ে ফেলেছে। আশা ও কাবেরী বেগম আসে বিয়ে উপলক্ষে, নাতিকে জড়িয়ে ধরে খুব কাঁদে। মেহেরাব লোক দিয়ে তাদেরকে এখানে আনায়, দুজনকে সবার সাথে পরিচয় করিয়ে খেতে দেয়। মৃদুল দাদি ও নানিকে পেয়ে খুব খুশি, হলুদের জন্য এতিমখানা থেকে শাড়ি, পাঞ্জাবি আনিয়েছে। সেগুলো লোকের মাধ্যমে সবাইকে বুঝিয়ে দেয়। খাওয়া শেষে আশা ও কাবেরীকে একটি রুমে নিয়ে যায়। পৃথু আবারও মা হতে চলছে তাদেরকে বলে, দুজনে প্রাণ ভরে দোয়া করে। সন্ধ্যায় ওদের চারজনকে একসাথে বসানো হয় হলুদের জন্য। পৃথুর দিকে না চাইতেও সবাই একবার করে তাকিয়ে দেখছে। বাসন্তী কালার শাড়িতে ওকে আজ অপরূপ লাগছে। মেহেরাব ছেলেকে কোলে নিয়ে পৃথার হাত ধরে স্টেজের কাছে যাচ্ছে। স্টেজে উঠতে নিবে তখনই মনে পড়ে মাহিরার হলুদের কথা। ওর খারাপ লাগছে মেহেরাবকে বলে স্টেজের এক কোণাতে গিয়ে বসে পড়ে। মেহেরাব পৃথার মনের অবস্থা বুঝতে পারে, তাই ওকে জোর করে না, তাই তো ভাইবোনকে হলুদ দিতে যায় না। ইয়াস পৃথুকে বুঝতে পারে, তাই তো হলুদের বাটি নিয়ে তিশাকে সাথে নিয়ে পৃথুর সামনে আসে। ভাবি, আমি জানি তুমি ইচ্ছে করে আমাদের হলুদ দিচ্ছ না, আমি কোনো কুসংস্কার মানি না, তাই তো হলুদ সাথে করে নিয়ে এসেছি। এখন তুমি আমাদের লাগাবে, আমি নতুন জীবন শুরু করতে যাচ্ছি, তাই দেবর হিসাবে ও বড় ভাই হিসাবে আমার অনুরোধ, হলুদ দাও। রাজিয়া দেখে ওর মনে পড়ে যায় মাহিরার হলুদের কথা। ওইদিন না চাইতে তিনি বোনের কথায় অনেক অপমান করেছিল পৃথুকে। সেসব কথা মনে পড়তে বুকটা ভার হয়ে গেল। তিনি মাহিন সাহেবের কাছে গিয়ে বলেন, মাহিন, মাহিরার হলুদের দিন আমি পৃথুকে অনেক কথা বলেছি, এই জন্য মেয়েটা এখন ছেলে মেয়েকে হলুদ দিতে যাচ্ছে না। চল না আমি আমার ভুলটা শুধরে নেই। রাজিয়া যাওয়া আগে ইতি পৃথুর কাছে যায়। ইতি, পৃথু চল, ওদের হলুদ দিবি। আমি আগে এই সব মানিনি, এখনও মানব না। যদি আমার ছেলে মেয়েদের কপালে খারাপ থাকে সেটা তোর কারণে হবে না। কিন্তু ছোট মা, এটা হয় না। চুপপপ, একটাও কথা শুনব না। আমি তোর হাত ধরেছি, আমাকে ফিরিয়ে দিবি কেমন করে? ইয়াস তিশাকে নিয়ে বসলে পৃথু মেহেরাবকে নিয়ে স্টেজে যায় হলুদ দিতে। মনে মনে আল্লাহ খুব ডাকে ওদের সাথে যেন খারাপ কিছু না হয়। হলুদ দিতে উঠে মেহেরাবের মুখে হাসি ফুটে উঠে। ছোট মা তার বউকে বাধ্য করেছে এই সব কিছু থেকে বের হতে। ঋতু, শোনো ছেলে, আজ রাতে তুমি আরফানকে এটা খাওয়াবে আর ওকে বলবে ওর হবু বধূ ওকে ওই রুমে ডেকেছে। যদি কাজটাতে সফল হও তাহলে আরও টাকা পাবে। এই কাজটা যদি আজ না করতে পারো তাহলে সব শেষ হয়ে যাবে। আমিও দেখছি কেমন করে আরফান তোমাকে বিয়ে করে মিতু, ওর তোমাকে পাবে বলে খুশিতে নাচছে না। ওর এই নাচ আমি বের করছি। যেখানে ছেলেরা আমার জন্য পাগল সেখানে আমি ওর পিছু পিছু বাংলাদেশে এসে পড়েছি, তারপরেও আমাকে ইগনোর করছে। ওয়েটার আরফানকে একটা জুস খেতে দেয়, মিতু দিয়েছে বলে। অনুষ্ঠান শেষ, এখন যে যার রুমে ঘুমাতে যাবে। আরফান সেটা খায় পড়ে বলে, আপনাকে 18 নাম্বার রুমে ম্যাডাম যেতে বলেছে। কি জানি বলবে, আমাকে আপনাকে নিতে পাঠিয়েছে। আরফান ওয়েটারের সাথে সাথে যায়, রুমে ঢুকবে তখনই নিলয় ওকে ডাকে। নিলয়কে দেখে ওয়েটার চলে যায়। পরে নিলয় আরফানকে কিছু কথা বলে। আরফান তখন সেখান থেকে চলে যায়, আর ওই রুমের দরজা বাহির থেকে তালা লাগিয়ে দেয়। পরের দিন ওদের বিয়ে সম্পূর্ণ হওয়ার একটু আগে সুমনা ওই রুমের দরজা খুলে ঋতুকে বের করে। এদিকে ঋতুকে সবাই খুঁজছে কিন্তু পাচ্ছে না। তখন নিলয় বলে, আমি ওকে এক জায়গাতে পাঠিয়েছি, বিয়ের আগে এসে পড়বে। যাও ঋতু, এবার রেডি হয়ে আসো, কিছুক্ষণ পরে বিয়ে পড়ানো হবে। কেন আমার সাথে এমন করলে ভাবি? আজ ওকে রুমের ভিতরে ঢুকতে দিলে আমাদের বিয়ে হতো। এতে তোমাদের লাভ হতো, আমরা একই পরিবারে দুবোন থাকতাম। একই পরিবারে দুবোন থাকার কথা বাদ দাও, তোমার বোনকে আরবান রাখবে কিনা কে জানে। তোমাদের কারণে আমার সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হতে দিতে পারি না। তোমরা দুবোন অনেক অহংকারী, এখন দেখব তোমাদের অহংকার কোথায় যায়। এখান থেকে যাওয়ার পরে তোমার ভাই তোমাদের সাথে সম্পর্ক রাখবে না। আজকের ঘটনা আরবান সহ মিস্টার মেহেরাব স্যার পর্যন্ত জানে। তুমি তার নাকের ডগা দিয়ে এমন একটা প্ল্যান করবে আর সে জানবে না। সামনে কি হয় তা দেখতে থাকো। এত ছেলেদের সাথে রিলেশন করে এখন আরফানকে বেছে নিয়েছ রাত্রির কথায়। আরবান ভাইয়ের বিয়ের পরে রাত্রির সাথে সম্পর্ক নষ্ট করবে, অনেক বুঝিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি।
সেখানে ভালোবাসা বলতে কিছুই নেই, আছে প্রচুর লোভ। কাল রাতে বাবা মা ভাইয়ের বিরুদ্ধে কথা বলেছে, কোথায় কি আছে সবটা আরবান জানে। তারপরেও রাত্রি অবলীলায় বলে তোমাকে ঠকিয়ে সব তোমার ভাইকে দিয়ে দিয়েছে। যদি এখন সমান সমান ভাগ না দেয় তখন নাকি ও আরবানের সাথে সংসার করবে না। যখন বাবা মা এই কথা শুনবে তখন ওর মাথাটা ছোট হয়ে যাবে। যে ভালোবাসার জন্য বাবা মায়ের বিরুদ্ধে সব করল সেই ভালোবাসার মানুষটা কেমন স্বার্থপরের মতো কথা বলছে। বিয়ে পড়ানোর সময় সবাই হাজির হয়। আরফান ও মিতুর বিয়ে আগে হয়, পরে ইয়াস ও তিশার বিয়ে। মেহেরাবের বুকে পৃথা হেলান দিয়ে বসে আছে, মৃদুল ওর দাদিদের সাথে। দূর থেকে মেহেরাব নজর রাখছে, জান খুব খারাপ লাগছে, তাহলে চলো রুমে যাই। না রাবু, এখন একটু ভালো লাগছে। আচ্ছা আরবান ও রাত্রির মাঝে কিছু হয়েছে কি? বিয়ের অনুষ্ঠানে রাত্রি ও ঋতুকে দেখলাম না। হ্যাঁ পৃথা, ওদের সংসার খুব তাড়াতাড়ি ভাঙতে চলেছে। আরবান হাঁপিয়ে গেছে রাত্রিকে বোঝাতে বোঝাতে। ওদের লোভ অহংকার ওদের সংসার শেষ করে দিচ্ছে। এখন মামার সম্পদ সমান ভাগে চাইছে, সেগুলো বিক্রি করে নাকি অস্ট্রেলিয়াতে বাড়ি কিনবে। মামা কিন্তু ওদের থাকার ওই ফ্ল্যাটটা কিনে দিয়েছে, এখন এই দেশের আরবানের কিছুই রাখতে দিবে না। একটা মেয়ে দেখে রাখো, অতি তাড়াতাড়ি আরবানকে বিয়ে করাবো। যা খালি বাজে কথা, রাত্রিকে বোঝান তারপর দেখেন। ওই মাথা মোটা মেয়েটাকে বুঝিয়ে লাভ নাই। একটু আগে কি বলেছে জানো? বলেছে যদি আরফান মিতুকে বিয়ে করে তাহলে নাকি ওদের ডিভোর্স হয়ে যাবে। এটা ওই মেয়েটা কসম করে বলছে, আর এই জন্য আরবান ও বলেছে বিয়ের পরেই ওদের ডিভোর্স হবে। ঈশ্বস মেয়েটা কেন যে বোনের জন্য নিজের সংসারটা নষ্ট করছে। সুমনা বলছিল ওর নন্দেরা খুব অহংকারী, ওদের কারণে নাকি ওরা দূরে থাকে। বাড়িতে দুই বোনের কারণে থাকতে পারে না, নিজের ভাতিজা ভাতিজিকে নাকি ঝামেলা বলে। এত সুন্দর ফুটফুটে দুটো বাচ্চাকে কেউ ভালো না বেসে থাকতে পারে। নিলয় ভাইয়ের মা বাবাও জানি কেমন, ছেলের থেকে মেয়েদের নিয়ে গদগদ করে। পৃথু সব নিয়ম পালন করে দেবর ও ননদকে বাসর ঘরে দিয়ে গেল। ইতু, অবন্তী, জিয়া, তিয়াস ওদের বাসর ঘরে ঢুকতে টাকা দাবি করে। আরফান ও ইয়াস ওদের দাবি অনুযায়ী টাকা দিয়ে বিদায় করে। পৃথু ওদের কাণ্ড দেখে হাসতে হাসতে ননদ ও জায়ের কাছে যায়। তিশা ও মিতুকে সব বুঝিয়ে নিজের রুমে এলো। সেখানে তার স্বামী খাবার নিয়ে বসে আছে, ছেলে কাবরী ও আশা বেগমের কাছ থাকবে। তাই ফ্রেশ হয়ে এলে মেহেরাব প্লেটে খাবার সাজায়। পৃথু মাছ খেতে পারে না, তাই লোক দিয়ে কয়েক ধরনের ভর্তা ও গরুর মাংস ভুনা নিয়ে আসে। পৃথু কোনো কথা না বলে মেহেরাবের হাতে খেতে থাকে। খাওয়া শেষে সোফাতে বসে পৃথুর ভেজা চুলগুলো নেড়ে শুকাতে থাকে। পৃথু, অল্পের জন্য আজ আরফান রক্ষা পেল, তা না হলে তো ঋতুর পাতানো ফাঁদে পড়ে যেত। এত সহজে ওই মেয়ে এসে আমার হোটেলে একটা কাজ করবে আমি জানব না। ওই ওয়েটার ছেলেটা প্রথমেই আমাকে সব বলেছে। তাছাড়া ইতুও শুনেছে ওদের আলোচনা করতে, আমাকে সাথে সাথে এসে বলে। আমি তখন ওকে এই ব্যাপারে বড়দের বলতে না করেছি। তাছাড়া ওয়েটার আমাকে যখন বলে তখন আমিও ওকে বলেছি ঋতুর সব কথা মেনে চলত, জুসে কিছু ছিল না। এখন কয়েকদিন যাক, দেখো কি হয়। আরবান ওই মেয়ের সাথে সংসার করবে না। ওই মেয়ের অনেক দোষ, তারপরেও মেয়েটাকে সুযোগ দিয়েছে। যখন রাত্রির পরকীয়ার কথা শুনবে তখন আরবান এমনিতেই ওকে ছেড়ে দিবে। রাত্রির বাবা মেয়ের পরকীয়ার কথা জানে, সবচেয়ে বড় কথা বাবা মা মেয়েদের কথাতে চলে। ওদের ভাইটা খুব ভালো, মেয়েদের জন্য ছেলেকে দূরে ঠেলে দিয়েছে। পৃথু, এক কাজ করো, দিয়াকে ডেকে ঋতুর সাথে বন্ধুত্ব করিয়ে দাও। দুজনের পরিকল্পনা একই। তবে যাই বলো পিন্টু চোর, কিন্তু খালা খালুর মুখের উপরে মেয়ের ব্যাপারে সব বলে দিয়েছে। আচ্ছা, আমার কেন জানি মনে হয় আমি পিন্টু চোরকে আপনার সাথে কথা বলতে দেখেছি। এখন সত্যি করে বলুন তো কাহিনী কি? মেহেরাব, পিন্টু আগে চোর ছিল, এখন ভালো হয়ে গেছে। ওকে রাতে আমার বাসায় পাহারা দেওয়ার জন্য ডেকেছিলাম, মানে দিয়াদের রুম থেকে মোবাইলগুলো চুরি করতে, কিন্তু তার আগেই ওরা আমাকে মনে করে এই কাণ্ড ঘটায়। পৃথু মেহেরাবের মুখের দিকে তাকিয়ে হেসে দেয়। চুল শুকালে স্বামীর বুকে শুয়ে পড়ে। ইয়াস ও তিশা শাওয়ার নিয়ে 2 রাকায়াত নামাজ পড়ে আল্লাহ কাছে শুকরিয়া আদায় করে। তিশাকে বিছানায় বসিয়ে ইয়াস কাবার্ড খুলে একটা বক্স বের করে। তিশা, আমি তোমার জন্য এই উপহার এনেছি, দেখো তো পছন্দ হয় কিনা। বক্স খুলে একটা সিম্পল সেট পায়। এটা সব সময় পরবে কেমন? তিশা ইয়াসকে সালাম করে। আরে সালাম করতে হবে না, বসো। আমরা নতুন জীবন শুরু করার আগে তোমাকে একটা কথা বলতে চাই। আমি একটা মেয়েকে খুব পছন্দ করতাম, কিন্তু তাকে বলার আগেই সেই মেয়েটার বিয়ে হয়ে গেছে।
আমি তোমাকে বিয়ে করে অসম্মান করতে চাইনি, ওই মেয়েকে ভুলতে আমাকে সাহায্য করবে প্লিজ। তিশা, আমি জানি আপনি কাকে পছন্দ করেন, এর জন্য আমার মনে দুঃখ নেই। ভালো লাগা, ভালোবাসা যে কোনো মুহূর্তে হতে পারে। আমি আপনার জীবনের শেষ ভালোবাসা হতে চাই। তাছাড়া পৃথুলা ভাবি দেখতে অনেক প্রেয়ারি একটা মেয়ে, আমি মেয়ে হয়েও তাকে ভালো লাগে, সেখানে আপনারা পুরুষেরা তো পছন্দ করবেন। পৃথুলা ভাবির জায়গা আমি আপনার কাছে চাইব না, আমি আমার জন্য নতুন করে জায়গা তৈরি করব আপনার হৃদয় জুড়ে। কখনো ভাবিকে দেখে মনে হবে না এই মেয়েটার জন্য তোমার স্বামীর মনে জায়গা আছে। না, এখানে ভাবির কোনো দোষ নেই, আমি চেষ্টা করে দেখি আপনার মনে জায়গা করতে পারি কি না। যদি তোমাকে আপন করে কাছে নিয়ে চাই তাহলে কি তুমি কষ্ট পাবে, ভাববে মনে একজনকে রেখে শরীরের টানে আরেকজনকে কাছে টানছি? না, সেটা ভাবব না, বিয়ের পরেই না হয় আমাদের প্রেমটা ধীরে ধীরে হোক। ইয়াস তিশার দিকে তাকিয়ে থেকে ওকে একটা গভীর কিস করে, আস্তে আস্তে দুজনার মাঝে সব জোরতা কেটে এক হয়ে গেল। আরফান ও মিতু নামাজ পড়ে বসে, আরফান মিতুর হাত ধরে কেঁদে দেয়। মিতু, অনেক কষ্টের পরে তোমায় পেয়েছি, যেদিন তোমাকে দেখি সেদিনই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি নিজেকে সব সময় মেয়েদের কাছে থেকে দূরে রেখেছি, বাবা মার মনে কষ্ট দিয়ে জীবন সঙ্গী নির্বাচন করতে চাইনি। যখন বাবা মা তোমাকে পছন্দ করে আমাকে বলে, আমি তখন তোমাকে না দেখেই রাজি হয়ে যাই। আমার রাজি হওয়াতে মা বাবা যে খুশি হয়েছে তাতে আমি ধন্য, তবে তোমাকে দেখার পরে আমি অবাক হয়েছি। আমি চাইলেও তোমার থেকে ভালো মেয়ে নিজের জন্য পছন্দ করতে পারতাম না। তবে আমার কারণে মনে হয় ভাইয়ার সংসারে অশান্তি। আসল ভাবি বিয়ের পরেই আলাদা থাকে, তার বোনকে বিয়ের কথা তুললে বাবা মা না করে দেয়। সব মা বাবা চায় তার ছেলের বউ যেন তাদের সাথে থাকে, সেখানে রাত্রি ভাবি আমাদের সাথে 2 মাস থেকে চলে যায় আলাদা বাড়িতে। সে অনুষ্ঠান করে বিয়ে করবে না, আমরা মেনে নিয়েছি ভাইয়ের খুশির জন্য। মা বাবা ভেবেছিল তাদের উপস্থিতে অনন্ত বিয়েটা হোক, না তাতেও ভাবির সমস্যা, সে একা একা বিয়ে করবে। ভাইয়া সেটাই করেছে, কিন্তু আমার বিয়ে নিয়ে এখন হয়তো সমস্যা দেখা দিল। আমি তোমার কাছে অনুরোধ করছি, সংসারে ঝগড়া বিবাদ যাই লাগুক না কেন করবে, কিন্তু বাবা মাকে ছেড়ে আলাদা যেতে পারবো না। আপনি চিন্তা করবেন না, আমি বড় পরিবারের মেয়ে, তাই বুঝি বেশি মানুষের মাঝে থাকাটা কতটা ভালো। সেখানে এখনও আমার মা চাচিরা একসাথে থাকে, সেখানে বিয়ের পরে আলাদা থাকার কথা বলি কিভাবে? বউপাখি, তোমার জন্য আমি এই উপহারগুলো এনেছি। আরফান একে একে গহনাগুলো খুলে তার দেওয়া গহনাগুলো পরিয়ে দেয়। মিতুর ভেজা চুলগুলো খুলে ঝাড়তে থাকে, পরে দুজন কাছাকাছি বসে কতক্ষণ গল্প করে। বউপাখি, তোমার ঠোঁটের উপরের তিলটা না আমাকে খুব টানছে, যদি একটু ছুঁয়ে দেয়। মিতু লজ্জায় মুখ নিচু করে ফেলে। আরফান ভাবে মিতু রাগ করল, কিন্তু ওকে অবাক করে দিয়ে মিতু মুখটা এগিয়ে দিয়ে চোখ বন্ধ করে রাখে। আরফান এই সুযোগ হাতছাড়া করে না, আঁকড়ে ধরে ওর ঠোঁট। 2 মিনিট থাকার পরে আরফান নিজের হুঁশ হারায়। মিতু দূরে সরতে চাইলে পারি না। মিতুর ঠোঁটে কিস করতে করতে গলায় মুখ ডুবায়। বউপাখি, আমি নিজেকে তোমার থেকে দূরে রাখতে পারছি না, আজ আমাকে সামলানোর দায়িত্ব তোমার, প্রমিজ এরপর সারা জীবন তোমাকে সামলাবো। মিতু স্বামীর লাগামহীন ছোঁয়াতে নিজের হুঁশ হারায়, ওর কাছে আরফানের স্পর্শ খুব মধুর লাগে। প্রথম এমন অনুভূতি, তাই নিজেকে সামলাতে পারে না। রাত যত গভীর হচ্ছে ওদের সম্পর্ক তত গভীর হচ্ছে। সকালে শাওয়ার শেষে ওরা নিচে খেতে আসে, খাওয়া শেষে রাত্রি ওর শ্বশুরের সাথে কথা বলে। তখন সেখানে আরবানকে ডাকা হয়। আরবান বাবার কাছে মাফ চায় তাদের মনে কষ্ট দিয়েছে বলে। রাত্রি ওর সাথে সংসার করবে না জানিয়ে ওরা চলে যাচ্ছে। তখন রাশেদ রাত্রির বাবাকে বলে, কামাল ভাই, যখন রাত্রি আমার ছেলেকে বিয়ে করে তখন কি আরবান কোনো শর্তে রাজি হয়েছিল যে আরফান আপনার ছোট মেয়েকে বিয়ে করবে? এতদিন আপনার পুরো ফ্যামিলি আমার উপরে টাকার খুব অহংকার করেছেন, আমি তার জন্য কিছুই বলিনি। এমনকি মেয়েকে বিয়ে দিয়ে 2 মাস আমাদের সাথে থাকতে দেননি, আলাদা করে নিয়েছে আপনার মেয়ে। এখন আমার দেশের সম্পদ বিক্রি করে সে বাড়ি কিনবে, যদি আমার সম্পদ আমার বড় ছেলেকে না দেই। সংসার করতে হয় শর্ত ছাড়া, সেখানে আপনার মেয়ে আরবানকে শর্ত দিয়ে রেখেছে। রাত্রি, সংসার করব আমি, তাই সিদ্ধান্ত আমার, আমি আপনার ছেলের সাথে সংসার করব না। আরবান, ঠিক আছে, আমি অস্ট্রেলিয়াতে পৌঁছে তোমাকে ডিভোর্স দিয়ে দিব। রাত্রি, তাহলে আমার সাথে চলো, আমি আজই চলে যাচ্ছি। আরবান, তুমি যাও, আমি এখন যাব না, আমি আরও কিছুদিন এখানে থাকব। নিলয়, সুখে থাকলে ভূতে কিলায়,
ঋতুর জন্য নিজের সংসার নষ্ট করিস না। এখনো সময় আছে, মাফ চেয়ে সংসারে মন দে। রাত্রি, তুমি কি আমার ব্যাপারে কথা বলার? তোমাকে বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে, তাতে লজ্জা হয় না? নিলয়, দেখলে বাবা তোমার মেয়ের শিক্ষা, তুমি তারা চিহ্ন রলে আমি এই মাটি দিবে, সেখানে তোমার মেয়েদের কারণে আমার সন্তানদের নিয়ে বাড়িতে পর্যন্ত থাকতে পারি না। এবার থেকে আমিও ভুলে যাব তোমাদের, ভুলেও আমার সাথে যোগাযোগ করবে না। মেহেরাব, এখন আমি কিছু বলি, তোমরা সবাই শুনো। আরবান রাত্রি তোর সাথে কেন সংসার করতে চায় না জানিস? আরবান মাথা নাড়ায়। রাত্রি 3 মাস হলো পরকিয়া করছে, তোর সাথে থাকলে ওর নিজের মতো থাকতে পারবে না বলে এখন ঋতুর বাহানায় ডিভোর্স চাইছে। অবশ্যই ওরা প্ল্যান করেছিল যদি ঋতুকে আরফান বিয়ে করে তখনও ডিভোর্সের আগে বড় মাপের ক্ষতিপূরণ নিয়ে তোর জীবন থেকে যাবে। এই দেশের সম্পদ বিক্রি করে ওইখানে বাড়ি করতে চেয়েছিল না, সেই বাড়িটাও ওর নামে করত যাতে যদি কখনো প্রকাশ পায় ওর পরকিয়ার কথা তাহলে তুই সর্বশান্ত হয়ে ওর পায়ের কাছে পড়ে থাকবি। আরবান, রাত্রির মুখের দিকে এতক্ষণ তাকিয়েছিলাম যখন মেহেরাব ভাই ওর পরকিয়ার কথা বলে। ও আমার দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেলে, তাই আমি ওর কাছে জানতে চাই, রাত্রি ভাই যা বলল তা কি ঠিক? ও কথা বলে না, তখনই আমি সবার সামনে ওকে মুখে তালাক দেই, বেরিয়ে যা চোখের সামনে থেকে, বাকিটা আমি গিয়ে করব। সুমনা, বাবা জীবনে অনেক পস্তাবেন, মেয়েদের ভালোবেসে এতটা অন্ধ হয়ে গেলেন যেখানে বিবেক বুদ্ধি কিছুই কাজ করছে না। প্রতিটা বাবা মায়ের উচিত সন্তান ভুল করলে সেটা শুধরে ওকে বোঝানোর, কিন্তু আপনারা কি করলেন? মেয়ে ভুল করছে জেনেও তার সেই কাজে বাহবা দিচ্ছেন। রাত্রি আর কথা বাড়ায় না, চলে যায়। ও যা করতে চেয়েছিল সেটাই হয়েছে। আরবান বাবা মায়ের পায়ে পড়ে কাঁদতে থাকে। স্বপ্না, তুই কাঁদিস না, তোর জীবন এখানেই থেমে যায়নি, আমরা সবাই মিলে তোর জীবনটা গুছিয়ে দিব। রাশেদ, আমি তো তোকে বলেছিলাম বৌমা যা বলে তাই কর, তুই তো মানলি না। আরবান, বাবা ও এখন চলে গেছে, দুঃখ নাই, পড়ে গেলে দুঃখ লাগত। যারা ভালোবাসা বোঝে না তাদের ধরে রাখতে চাইলেও যাবে, আমি নিঃস্ব হবার আগে ওকে দূর করতে পেরেছি, এটাই অনেক। আমাকে তোমাদের সাথে রেখো, আর কিছু চাই না, আমি ওর সাথে থেকে তোমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছি। ভালোবেসে আমি নিঃস্ব হয়ে গেলাম মা। ও আমাকে নাটাইয়ের মতো ঘুরালো। স্বপ্না, সন্তান ভুল করলেও মা বাবা তাদের ফেলে দিতে পারে না, তুই আমাদের প্রথম সন্তান, তোকে আমরা কখনোই দূর করিনি। তারপর ওরা আরও 5-6 দিন কক্সবাজারে থেকে ঢাকায় চলে আসে। অবন্তী ওইতু আরবানের সাথে হাসি মজা করে ওর দুঃখগুলো ভুলিয়ে রেখেছিল। রাত্রি সেখানে গিয়ে আরবানকে ডিভোর্স দিয়ে দিয়েছে, ওর যাওয়ার অপেক্ষা করেনি। আরবান এখানে বসেই ওর ডিভোর্সের টাকা পরিশোধ করে দিয়েছে। রাশেদ আরও 20 দিন থাকবে, তারপর বউ নিয়ে যাবে। মাহিরা আজ চলে যাচ্ছে। অবন্তী ও তুর্য দিলারা বেগমের কাছে বিদায় নিয়ে নিচে নামে। দিলারা বেগম ওদের পিছু পিছু আসে। এই ননদি আমার সাহেবের খেয়াল রাইখ, আমি একটু বড় হই তারপর তোমার ভাইয়ের সংসারে যাইব। ততদিন হে যেন কেন মাইয়া মাইসের লগে কথা না কয়। অবন্তী, তুমি চিন্তা করো না ভাবি, ভাইরে দেখার লাইগা তোমার নাতনিরে নিয়া যাইতাছি। তুমি যতদিন না যাও ততদিন ভাইরে ঠিক রাখব। মাহিরা, আমি যাই সতীন, তুমি কিন্তু ভাবির সাথে সাথে থাকবা, ভাবির পেটে তোমার পোলা মাইয়া আছে বুঝছ। তুর্য, বেগম যাই, তুমি নিজের খেয়াল রেখো কেমন, আর তাড়াতাড়ি খেয়ে বড় হয়ে যাও যাতে তোমাকে তোমার সংসারে নিয়ে যেতে পারি। আচ্ছা, আমি বাবারে বলে ভালো ভালো খাওন খামু, তোমরা সাবধানে যাওন। ওরা কিছুদূর এগিয়ে গেল। দিলারা বলে, মাহি আমি মনে হয় তোদের আর দেখব না, আমার জন্য দোয়া করিস বোন। দাদির মুখে হঠাৎ এমন কথা শুনে মাহিরা কেঁদে দেয়, দিলারা বেগমও কেঁদে দেয়। দাদি আমি সামনের সপ্তাহে আবারও আসব কেমন, তুমি কেঁদো না। দেখতে দেখতে রাশেদের যাওয়ার দিন এসে পড়ে, আজ মিতুকে নিজে চলে যাচ্ছে। ইতু এই কয়েক দিন আরবানের সাথে থেকে মায়াতে পড়ে যায়, কেন জানি ওর খুব খারাপ লাগছে। পৃথু দূর থেকে ইতুকে দেখে আর ব্যাপারটা বুঝে, স্বপ্না ও বুঝতে পারে। তিনি চিন্তা করে ডিভোর্সের 3 মাস পুরা হলে ইতুর হাত চাইবে, যদি দেয় তাহলে ছেলেকে বিয়ে করিয়ে দিবে। মন ভাঙ্গা ছেলেটাকে এই নিয়েই পারবে ঠিক রাখতে। মেহেরাব সবাইকে নিয়ে এয়ারপোর্টে যায় বোনকে বিদায় দিতে। মিতু সবাইকে ছেড়ে যাচ্ছে তাই কান্নায় ভেঙে পড়ে। বাড়িতে দিলারা, পৃথু থেকে যায়। সেদিনের পরে কেটে যায় অনেকগুলো দিন। পৃথুর এখন 8 মাস চলছে। দিলারা বেগম ওকে দেখে বলেছে এবারও পৃথুর ছেলে হবে। এজন্য পৃথু মন খারাপ করেনি, আল্লাহ যা দেয় তাতেই খুশি।
রাতে সবাই খেয়ে বসে তখন দিলারা তার ছেলেদের বলে আমার যদি কিছু হয়ে যায় তাহলে রাবুর ছেলের নাম রাখবি মিহির, মেয়ে হলে মৃদুলা। আমার মৃদুলা এবার না আসুক সামনে আসবে, ও পৃথুর ঘরে পৃথু কোলেই আসবে। ইয়াসের মেয়ে হলে ইরা নাম রাখবে, জিয়া মেয়ের নাম জয়া। আমি সবার মেয়ের নাম বলে গেলাম, খালি রাবুর ছেলেটা আসছে বলে ওর নামটা বলে গেলাম। পৃথু আমার নাতিকে দেখে রাখবি, আর রাবু তুমি আমার মরহুম স্বামীর প্রতিচ্ছবি, তোমার হাতেই এই পরিবারের দায়িত্ব দিয়ে গেলাম। আমাকে তোমার দাদা নিতে এসেছে, আমি হয়তো অতি দ্রুত চলে যাব। আমার ছেলেদের তুমি দেখে রেখো ভাই। দুই ছেলে মায়ের এমন কথা শুনে জড়িয়ে ধরে বসে থাকে। মেহেরাব, দাদির সময় শেষ বুঝতে পারছি, তিনি প্রায় দাদার সাথে কথা বলে। দাদিকে সুস্থভাবে কথা বলতে দেখে সবাই অনেক রাত পর্যন্ত কথা বলে, মৃদুলকে জড়িয়ে ধরে এক সময় কাঁদেও। দাদিকে শুয়ে তার পাশে বসি, দাদি আমি তোমার পাও টিপে দেই, তুমি একটু ঘুমাও। দিলারা বেগম হেসে নাতির মাথা নেড়ে ঘুরিয়ে পড়ে। মেহেরাব ঘুমাতে গেলে কিন্তু কোনো কারণে সারা রাত ঘুমাতে পারে না। পৃথুরও একই অবস্থা। ফজরের নামাজ পড়ে পৃথু নানির ঘরে যায়, গিয়ে ডাকে কিন্তু নানির আজ কোনো সারা শব্দ নেই। কাছে গিয়ে শরীরে হাত দিয়ে দেখে শরীর ঠান্ডা। পৃথু ভালো করে নানিকে দেখে বুঝে তিনি আর নেই। নানিকে নিথর হতো দেখে চিৎকার করে উঠে, ওর চিৎকার শুনে সবার আগে মেহেরাব দৌড়ে আসে। রুমে ঢুকে বুঝে দাদি আর নেই। মেহেরাব দাদির পায়ের কাছে বসে পড়ে। একে একে সবাই এসে রুমে জমা হয়, চারদিকে কান্নার আওয়াজে ভারী হয়ে আসছে। পাওয়া না পাওয়ার হিসাব করতে গেলে জীবনে কিছুই পেলাম না, কাউকে ঠকিয়ে জেনে শুনে কারো সাথে খারাপ করলে তা সৃষ্টিকর্তা দ্বিগুণটা ফিরিয়ে দেয়। জীবনের এই মাঝ বয়সে এসে এখন খুব করে মন চায় যদি একটু সুযোগ পেতাম তাহলে যে ভুল করেছি সে ভুল শুধরে পৃথুলার সাথে একটা নতুন জীবন শুরু করতাম। কথায় আছে না, সব কিছু যাচাই করে তবে কাউকে শাস্তি দিও। একমুখের কথা শুনে আমি দিনের পর দিন মেয়েটাকে ঠকিয়েছি। আজ ওর সাথে ওর স্বামী সন্তানদের দেখলে আমার খুব হিংসে হয়, নিজের হাতেই তো আমি এই সুখটা হারিয়েছি। ও তো কখনো কারো খারাপ করেনি, তাই হয়তো আল্লাহ ওর ঝুড়িতে সুখের বর্ষা ভরিয়ে দিয়েছে। দেশ থেকে এদেশে পালিয়ে এসে নতুন জীবনের সূচনা করতে চেয়েছিলাম, কিন্তু আমি ভুলে গেছি যে পাপ করে এসেছিলাম তার শাস্তি পূরণ না করে নতুন জীবনের সূচনা কিভাবে করব। পৃথুলা জীবন যুদ্ধে আমি এক পরাজিত সৈনিক। যখন তোমার সাথে ছিলাম তখন আমার জীবনে সুখের কোনো কিনারা ছিল না। আজ সুখের আশায় যাকে ধরছি সেইও আমাকে ধোঁকা দিয়ে চলে গেছে। এখানে এসে বিয়ে করলাম, সন্তান জন্ম দিলাম, অথচ আজ জানতে পারলাম এই সন্তানরা আমার না। এতদিন আমার সাথে আমার টাকার জন্য থেকেছে, নিজের সাথে হয়েছে বলে তোমার কষ্টটা উপলব্ধি করতে পারছি। তুমি আমাদের সন্তানকে নিয়ে মেহেরাবের সাথে কত সুখেই না আছো। জায়ান পৃথুলার পরিবারের সাথে তোলা একটা ছবি নিয়ে কথা বলছে। সব পিছনে ফেলে নতুন জীবনের সূচনা করতে চেয়েছিল কিন্তু আবারও মুখ থুবড়ে পড়ে গেল। এখন বাকি জীবন আফসোস করে কাটাতে হবে, নতুন করে আর জীবন সাজানোর সময় নেই। এবার দেশে যাবে ছেলেটা, এখন যেহেতু বড় হয়েছে ওকে একটু ছুঁয়ে দেখবে মতারা চিহ্নর আর আগে। বাবা মামা তারা চিহ্নরা গেল তখনও তাদেরকে মাটি দিতে পারল না। বোনটা আবারও বিয়ে করল, স্বামী একটা নেশাখোর, যখন টাকার দরকার হয় তখন ওকে খুব মাতারা চিহ্ন রোধর করত। তাই তো সেই স্বামীকে ছেড়ে এখন চাকরি করে খায় দুটো সন্তান নিয়ে। মৃদুল তুই যদি আজ ওই মেয়েকে কিছু না বলিস তাহলে তোর খবর আছে, তোর আর তোর বাবার আদরে ওই মেয়ে দিন দিন সন্ত্রাসী হচ্ছে। পরের বাড়ির গাছের পেয়ারা দেয়নি বলে সব বন্ধুদের নিয়ে পেয়ারা পেরে খায়, বাড়ি বয়ে এসে লোকে বিচার দিয়ে যায়। মৃদুল, আহা মাম্মা তুমি মৃদুলাকে বকছ কেন? দোষ তো রুহুল আঙ্কেলের। আমার বোন প্রথমে তার কাছে সুন্দর মতো দুটো পেয়ারা চেয়েছে অথচ সে পেয়ারা না দিয়ে বোনকে গালাগালি করেছে, তাই আমার বোন তাকে শাস্তি দিয়েছে। আর তোমার ছোট ছেলে ওই বাড়ির মেয়ের সাথে চলে বলে আমার বোনের নামে তোমার কাছে কথা লাগাচ্ছে। ভাইয়া ছোট ভাইয়া ওই মেয়ের সাথে ইটিস পিটিস করে, ওমন একটা ডাইনির সাথে আমার ভাই কথা বলে, এই জন্যই আমার বন্ধুদের সামনে আমার মাথা কাটা যায়। এই মেয়ে তোর বয়স কত? 10 বছরের মেয়ে, তার আমার সম্মান। এখন কথার খি ফুটেছে, তোর কপালে আজ ভাত নেই যা। আবারও ভুল বললে, কপালে ভাত দিয়ে কি করব, পেটে গেলেই হয়। তিশা, আহা ভাবি এবার থামো তো, এখানে বসো, ওর উপরে চিলিয়ে লাভ নেই। ওর বাবা ভাই ওকে কিছু বলতে দিবে নাকি? তুই বল এই মেয়েকে নিয়ে কি করব? আমাদের ইরা অনেক লক্ষ্মী একটা মেয়ে, আজ পর্যন্ত ওর নামে কেউ বিচার দেয়নি। মৃদুলা, দিবে কি ভাবে, ও তো একটা মিচকা শয়তান,
দেখে মনে হয় ভাজা মাছের কাঁটা বেছে খেতে পারে না, অথচ আস্ত মাছটা সে খেয়ে ফেলে কেউ টের পায় না। তোমার লক্ষ্মী ইরাম নিয়ে আমাকে বলেছে পেয়ারা পাড়ার কথা, আমি একা পেয়ারা পেরেছি নাকি? তোমার লক্ষ্মী মেয়ে ইরা ওর সাথে ছিল। খোঁজ নিয়ে দেখো কোথায় লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, নিমকা শয়তান একটা। তিশা, দেখলে তোমার লক্ষ্মী মেয়ের কারবার। এখন তুমি শান্ত হয়ে বসো, আমাদের মৃদুল বাদে সব কটা অনেক বদের হাড্ডি হয়েছে। সন্ধ্যায় অফিস থেকে মেহেরাব, ইয়াস বাড়িতে আসে, ফ্রেশ হয়ে মেয়েদের খোঁজ করে। তখন পৃথু কিছু বলবে, মৃদুলাকে দেখে বুঝে যায় আজ বাড়িতে কিছু হয়েছে। পৃথা, তুমি আজ আমার মাকে কিছু বলেছ তাই না? কি করেছে আমার মাহে? রাজিয়া, এ আপন মায়ের খবর নাই, সৎমায়ের গড়াগড়ি। তোর মেয়ে একটা আস্ত ডাকাত হয়েছে, আমাদের মৃদুল বাদে সবকটা সেই ডাকাত দলের সদস্য। তোর ছোট ছেলেটা হয়েছে বিশ্ব চামচা, নিজের খেয়ে পরের গুণ গায়। মিহির, তুমিও তো মৃদুল ভাইয়ের গুণ গাও, কখনো বলো মিহির আমাকে এটা করে দেয় ওটা করে দেয়। তোমার চোখে মৃদুল ফেরেস্তা আর আমি ভিলেন। তোমার নাতি আমাকে মেতারা চিহ্ন রেছে, আমি নাকি বোনদের দেখতে পারি না। তুমিই বলো আমার বোনগুলো কি? মৃদুল, চুপ কর, তোর মুখে আমার বোনদের নামে একটা কথা শুনতে চাই না। দেখলে, তার আদরের বোনদের নামে কিছু বলতে পারি না। দোস্ত তোমরাই বলো মাহিন ও মাহবুবের সামনে গিয়ে, আমি ওদের ভাইবোনের কারণে এই পরিবারের অবহেলায় বড় হচ্ছি না। মাহির, ঠিকই তো, আমি তো ভাই অবলা প্রাণী, বোনদের বিরুদ্ধে গিয়ে কিছু বলতে পারছি না। মাহবুব, তোমার কারণে চাঁদের মুখে গ্রহণ লেগেছে, তাই এখন কথা শোনা ছাড়া উপায় নেই। আমরা ভাই নিরীহ প্রাণী, বোনদের কিছু বললে বড় ভাই বকে দিবে, তাই যদি পারিস তাহলে বোনদের সেবায় জীবন দিয়ে দে। জিয়া, ভাবি যত দিন যাচ্ছে আর ওদের দল ভারী হচ্ছে, দুদিন পরে আমার বউয়ের পেটেটা বের হয়ে ওদের দলে মিশে আমাদের নাকানি চুবানি খাওয়াবে। ইতি, তোর ছেলে লিমন কি করে জানিস? সেও এখন এই দলে মিলেছে। আমি ওকে পেয়ারা খেতে দেখেছি, তাই বললাম আমাকেও একটু দে। ওমা আমাকে বলে এই পেয়ারা খেলে তোমার পাপ হবে, এটা বলে পড়া পেয়ারা। লিমা, জিয়ার বউ, উঁচু পেট নিয়ে ড্রয়িং রুমে, বড় ভাবি ওদেরকে ছাড়ুন তো, চলেন আজ একটা নতুন রেসিপি শিখি। আমার জিয়া পেটে বসেই আমাকে বলছে মা, বড় মাকে বলো আমাকে নতুন খাবার রান্না করে খাওয়াতে। মেহেরাব পৃথুর দিকে তাকিয়ে ইশারা করে, পৃথা শান্ত হয়ে বসে থাকে। মেহেরাব মেয়েকে কোলে নিয়ে বলে, কি হয়েছিল মা আমাকে বলো তো। মৃদুলা, আমি দুটো পেয়ারা চেয়েছি দেয়নি, তাই ইরা আপু আমাকে বলল চল সব পেরে খাই। আমিও সবাইকে নিয়ে পেরেছি, আমাকে কেউ কিছু বলতে পারে নাকি আমার মৃদুল ভাই আছে না? মেহেরাব, মেয়ের কথা শুনে মাথায় হাত, বড় ছেলের কারণে মেয়েটাকে কিছু বলা যায় না। মা আমার কারো গাছ থেকে কিছু পেরে খাওয়া ভালো না, আমাকে বলতে আমি তোমাকে কিনে এনে দিতাম। কিনা পেয়ারা মজা না, যতটা ওই গাছের পেয়ারা। তোমার কষ্ট করতে হবে না, বড় ভাইয়া আমার জন্য একটা পেয়ারা ধরা গাছ কিনে এনেছে বিকালে। ভাইয়া বলেছে এখন থেকে ওই পেয়ারা খেতে, আর যদি ওদের গাছের পেয়ারা খেতে বেশি মন চায় তখন ভাইয়াকে বলতে। মেহেরাব হাফ ছেড়ে বাঁচে, মৃদুল ছাড়া কেউ এই মেয়েকে বোঝাতে পারে না। রাতে ছেলেমেয়েরা ঘুমিয়ে গেলে পৃথা দুধ গরম করে মৃদুলের রুমে যায়, ছেলেটা রাত জেগে পড়ছে, কয়েকদিন পরেই ওর এসএসসি পরীক্ষা। মা তুমি এখন আসলে কেন, যাও ঘুমিয়ে পড়, আমি নিয়ে খেতে পারব। বাবা ঘুমিয়ে গেছে নাকি মৃদুলা ঘুম পাড়াচ্ছে? হে তার আদরের মেয়েটাকে নিয়ে শুয়ে আছে, তাই আসলাম আমি। বেশি রাত জাগিস না বাবা, ঘুমিয়ে পড়িস, আমি দেখি গিয়ে মিহিরটা কি করে। মা মিহির মনে হয় তোমার মোবাইলে গেম খেলছে, পড়ার প্রতি ওর মনোযোগ খুব কম। ওর প্রতি আরেকটু যত্নশীল হও। আচ্ছা দেখছি, বলে মিহিরের রুমে যায়। মিহির গেম খেলতে খেলতে ঘুমিয়ে গেছে। মোবাইলটা নিয়ে ছেলের কপালে চুমু খায়। মিহির মায়ের আদর পেয়ে চোখ মেলে তাকিয়ে দেখে মা ওকে আদর করছে। ও উঠে মায়ের কোলে মাথা রাখে, পৃথু ছেলের মাথা নেড়ে আদর করতে থাকে। মৃদুল ও মৃদুলা ছোট থেকে বাবার প্রতি টান বেশি, তেমনি মিহির মায়ের প্রতি। ছেলে ঘুমিয়ে গেলে রুমে এসে দেখে মেয়ে ঘুমিয়ে গেছে, আজ মেয়ে তাদের সাথে থাকবে। মেহেরাব পৃথুর জন্য বসে আছে, পৃথু যেতেই ওকে কাছে টেনে বুকের মাঝে নেয়। বউ মেয়েটা তোমাকে খুব বিরক্ত করে তাই না? মেয়েটা কিন্তু আমার ফুপির মতো হয়েছে। দেখো না বাবা চাচা তাকে বনু ছাড়া কথা বলে না, কাল মাহিরা, মিতু বাড়িতে আসছে। পৃথু, দেখতে দেখতে কতগুলো বছর পার হয়ে গেল, ছেলেমেয়েরা বড় হয়ে গেল কেমন করে। আমরাও বুড়ো হয়ে যাচ্ছি,
মনে হচ্ছে ওইদিন নানু আমাদের ছেড়ে চলে গেল। হে দাদি, মরার পরে তোমাদের সবাইকে সামলাতে আমার ইয়াসের খুব কষ্ট হয়েছে। সব থেকে তুমি আমায় জ্বালিয়েছ বেশি। একবার মনে হয়েছিল তোমাকে মনে হয় হারিয়ে ফেলব। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, যখন নানুকে ওই অবস্থায় দেখি আমার দুনিয়া কেঁপে ওঠে। রাতে মানুষটার সাথে শেষ কথা হলো, আমাকে বলল নামাজ পড়তে ডেকে দিতে, সেই মানুষটা আমাদের ছেড়ে চলে গেল। মৃদুলের ইচ্ছাতে এবার দাদির মৃত্যু বার্ষিকীতে সবাই আসছে। মৃদুলটা আমার বড়মার প্রাণ ছিল। ও তোমাকে আরও একটা কথা বলার দরকার ছিল। জায়ান মৃদুলের সাথে দেখা করতে চায়। এখান থেকে গিয়ে কানাডায় নতুন জীবনের সূচনা করে, কিন্তু পাপ যখন করেছে তার শাস্তি তো পেতে হবে। সেই মেয়ে এত বছর ওর সাথে সংসার করে 2 বছর আগে নাকি চলে গেছে। যে দুটো বাচ্চাকে ওর বলে জানত তারা নাকি ওই মেয়ের প্রেমিকের। একথা বাচ্চারা সহকারে জানে। এখন 15 দিন হলো দেশে এসেছে, আর নাকি যাবে না। ছেলেকে দেখতে চেয়েছে, তাছাড়া ও ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। ডাক্তার ওর আয়ু 6 মাস বেঁধে দিয়েছে। কাল মৃদুলকে জায়ানের কথা বলবো। তুমি আমি মিলে ওকে বুঝিয়ে জায়ানের সাথে দেখা করাই। পৃথু, মৃদুলকে তুমি বললে যাবে, ও তোমার কোনো কথা ফেলে না। ওকে আমরা বোঝাবো, যা করেছে আমার সাথে করেছে, তাছাড়া মৃত পথযাত্রীর সাথে ভালো ব্যবহার করতে হয়। মৃদুল ওই বংশের একমায় ছেলে, তাই ওর কিছু দায়িত্ব কর্তব্য ছাড়া জায়ানের সাথে সাথে ওই বংশের সবার সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে। পরের দিন সবাই বাড়িতে আসে, হাসি খুশিতে পুরো বাড়ি ভরে ওঠে। মাহিরার 2 ছেলে মেয়ে, মিতুর 2 ছেলে, আরবান ও ইতুর 2 ছেলে মেয়ে। ইতু আরবানের সাথে কথা বলতে বলতে ওর প্রেমে পড়ে যায়, পরে ইতি বেগমকে বলে ওদের বিয়ে দিয়ে দেয়। ওরা সবাই নিজেদের জীবন নিয়ে ভালোই আছে, শত কষ্টের মাঝে জীবনটাকে নতুন করে সাজিয়েছে। মৃদুলকে মেহেরাব বুঝিয়ে বলে জায়ানের সাথে দেখা করতে নিয়ে গেছে। ছেলেকে দেখে জায়ান হাত ধরে খুব কেঁদেছে। বারবার নিজের কথা কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছে। মৃদুলের কাছে একটা দাবি করেছে, ওকে যেন একবার বাবা বলে ডাকে। মৃদুল কিছুক্ষণ চুপ করে বসে থেকে বলে, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে বাবা বলে ডাকতে পারবো না। তাহলে আমাকে নিজের সন্তানের থেকে বেশি ভালোবেসে আগলে রাখা আমার এই বাবার প্রতি অসম্মান হবে। আমি এর জন্য আপনার কাছে ক্ষমা চাই। মেহেরাব, মৃদুল বাবা, তাকে একবার ডাকো, আমি মন খারাপ করব না। তোমার মনের গভীরে আমি আছি, সেখানে ডাকলে কি হবে? মেহেরাব বলেও ওকে ডাকাতে পারে না। মেহেরাব মৃদুলের জেদ দেখে অবাক হয়ে যায়। বাড়িতে এসে পৃথাকে সব বলে, পৃথা মেহেরাবকে জোর করতে না করে। সন্ধ্যায় সব ভাইবোনদের নিয়ে মৃদুল খেলা করছে। মৃদুল বাহিরের কারো সাথে বন্ধুত্ব করেনি। মেহেরাবকেই একজন বন্ধুর মতো পেয়েছে। তাই তো বাবা ছেলে সব সময় জমে ভালো। মেহেরাবের সাথে বসে কথা বলছে, তখন মিতু ওদের দিকে তাকিয়ে থেকে ভাবিকে বলে, ভাইয়ার সাথে আমাদের মৃদুলের যেই মিলটা, আমি আমার ভাই বাবার মাঝে এই মিলটা দেখি না। পৃথু, ওদের দুজনার মাঝে মনের মিল, তাই তো আমার থেকেও তার মেহেরাবকে সব সময় চাই। ওদের দুজনার এত মিল দেখে হয়তো মিহিরটা আমার পাগল হয়েছে। মাহিরা, ঠিকই বলেছ ভাবি, কিন্তু মৃদুলাও বাবা ভাইয়ের পাগল। আবার ভাই তোমার পাগল, এত বয়স হয়েছে তারপরেও ভাই তোমাকে চোখে হারায়। মিতু, তাদের ভালোবাসা দেখেই তো আমরা সংসার জীবনে এত সুখী। আমরা সব সময় তোমাদের ভালোবাসা, সম্মান, ভরসা দেখেই তো তেমন ভাবে চলি। তিশা, হে আমরা সবাই বড় ভাই ভাবির পথে চলি। যে কোনো সমস্যা হলে ভাবির সাথে বোঝাপড়া করি, তাতেই সব জাদুর মতো সহজ হয়ে যায়। পৃথুলা ননদ ও যাদের কথা শুনে হাসে। রাতে বাড়ির সবাই দিলারা, জিয়াম ও মৃদুলা বেগমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রোজা রাখবে, তাই সেহরি খেতে ওঠে। পরের দিন তাদের জন্য মসজিদে ও এতিমখানাতে খাবারের ব্যবস্থা করে। রাতে বাচ্চারা ক্লান্ত হয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে। তখনই খবর আসে জায়ানের অবস্থা খারাপ। এবার মেহেরাব পৃথাকে সাথে নিয়ে যায়। হাসপাতালের সিটে শুয়ে জায়ান ওদের অপেক্ষাই করছে। পৃথুলাকে দেখে উঠে ওর পায়ের কাছে পড়ে, পৃথুলা, আমাকে তুমি ক্ষমা করো, তা না হলে মতারা চিহ্নরেও শান্তি পাব না। জীবনে সবচেয়ে বড় ভুল করছি তোমার সাথে অন্যায় করে। আজ সেই ভুলের শাস্তি পাচ্ছি জীবন ভরে। মতারা চিহ্নর আর আগে তোমার মুখটা দেখতে চেয়েছিলাম, আমার সেই আশাও মেহেরাব পূরণ করে দিল। আমি তোমাকে সেদিনই ক্ষমা করে দিয়েছি যেই দিন মেহেরাবের সাথে আমি কবুল বলেছি। আমি তো তোমাকে বলেছিলাম ছেলে কাছাকাছি থাকো, তুমি চলে গেলে বাহিরে। এখানে থাকলে আমার লোভী মন তোমাদের ক্ষতি করতে চাইতো, তাই চলে গেছি।
আমার ছেলেকে একবার বাবা বলে ডাকতে বলো না। হু হু হু। মেহেরাব মৃদুলের দিকে তাকায়, তখন মৃদুল মাথা নিচু করে জায়ানকে বলে আব্বু মাম্মার পা ছাড়ো, তা না মাম্মা পরে ব্যথা পাবে। কি বললি আমায় বাবা, আরও একবার বল না। জায়ান খুব উত্তেজিত হয়ে যায়, আর তার জন্য ওর গলা দিয়ে রক্ত পড়তে থাকে। মেহেরাব দৌড়ে ডাক্তারের কাছে যায়। আব্বু আপনি শান্ত হন, এমন করলে আপনার সমস্যা হবে। জায়ান ছেলের হাত ধরে কেঁদে দেয়, ওকে জড়িয়ে ধরে একটু পরে ছেড়ে দেয়। মৃদুলই প্রথম তার জন্মদাতাকে ধরেছে, তাই যখন দেখে তার হাতের বাঁধন আগলা হয়ে গেছে তখন তাকিয়ে দেখে জায়ানের দম ফুরিয়ে গেছে। মৃদুলই প্রথম কাছ থেকে কারো মৃত্যু দেখে, তাই নিজেকে ধরে রাখতে পারে না। মেহেরাব আসলে ওকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। মেহেরাব সবাইকে জায়ানের মতারা চিহ্নরার কথা জানায়। পরে ওরাই ওর দাফনের সব ব্যবস্থা করে। জায়ানের মতারা চিহ্নরার পরে মেহেরাব শক্ত হাতে ছেলের সামলায়, তাতে ছেলে তাড়াতাড়ি এই টমা থেকে বের হয়ে আসে। পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেয়। জ্যোতি ভাইয়ের তারা চিহ্ন দেখতে এসে পৃথুলার পা ধরে কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছে। যে পাপ তার দ্বারা হয়েছে তাতে সেই পাপের কারণে তাদের পুরো পরিবার ধ্বংস হয়ে গেল। মৃদুল ভাইবোনদের কারণে আরও স্বাভাবিক জীবনে ফিরে আসে। পৃথুলা খুশি তার সন্তানরা এই বিপদের সময় একসাথে থেকে সবাইকে সাহস জুগিয়েছে। রাতে সবাই ঘুমিয়ে পড়লে বারান্দায় বসে দূর আকাশ পানে তাকিয়ে ভাবে সব ভুলে ছেলেকে নিয়ে নতুন জীবনের সূচনা করতে একদিন সেই চেনা শহর ছেড়ে অচেনা শহরে এসে রাবুর সাথে দেখা হয়। রাবু আমার সব দুঃখগুলো ওর স্পর্শে গায়েব করে, আমার ঝুড়িতে সুখ ভরে দিল। তখনই রাবু আসে, কোনো কথা না বলে পৃথার পাশে বসে ওকে বুকের মাঝে জড়িয়ে ধরে। হ্যাঁ, এখানেই তো আমার সারা পৃথিবীর সুখ, শান্তি, ভালোবাসা। রাবুর বুকের মাঝে পড়ে থাকল, যেন এতক্ষণ এই জায়গাটার জন্য বসেছিল। এখানেই একমাত্র ওর বসবাস, এই জায়গাটার একান্তই ওর। বুকে একটা চুমু খেয়ে চোখ বন্ধ করে পড়ে রইল। সমাপ্ত।